So you all know that this is our seventh free live class of this free course. And in this class, I'm going to talk about preposition. I mean, the practical use of preposition. After that, I'll talk with you about reading. কিভাবে আমরা ইংলিশে প্যাসেজ রিড আউট করতে পারি, কিভাবে যে কোনো সেন্টেন্স পড়ে তার অ্যাকচুয়াল মিনিং আমরা বের করতে পারি, এই প্যাসেজ গুলো রিড আউট করলে আপনার বেনিফিট কি জানেন? একটা সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, এই বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। রাইটিং এর ফরমেশন গুলো বুঝতে পারবেন, আপনার রিডিং স্পিড বাড়বে। আমরা অনেকে রিডিং পড়তে পারি বাট অ্যাকচুয়াল অনুবাদটা করতে পারি না। সেই অনুবাদটা আপনি করতে পারবেন, যে সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিংটা কি দাঁড়াচ্ছে, এটা কিভাবে করতে হয়, প্যাসেজ রিড আউট কিভাবে করতে হয়, এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। এছাড়া আমরা সময় থাকলে যেটা বললাম, আর একটা কনভারসেশন প্র্যাকটিস করব গত ক্লাসের মতো। তো আগে আমরা প্রেপোজিশনটা নিয়ে কথা বলি। দেখেন, এই প্রেপোজিশন আমাদের যে কোনো ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে মোস্ট অফ দ্য টাইম প্রেপোজিশনকে কিন্তু আমাদের ব্যবহার করতে হয়, ইউজ করতে হয়। এবং প্রেপোজিশনকে একটা সেন্টেন্সে সঠিকভাবে ব্যবহার করতে না পারলে একটা সেন্টেন্স, যেটা আমি বললাম, খাপছাড়া খাপছাড়া মনে হয়। অর্থাৎ একটা সেন্টেন্সের ভিতরে যে ওয়ার্ড গুলো থাকে, একটার সাথে একটা ওয়ার্ড কখনো কানেক্টেড হয় না ওইভাবে, সঠিক প্রেপোজিশনের ব্যবহার ছাড়া। এবং যে কোনো ইংলিশ সেন্টেন্স করতে যান, প্রেপোজিশনটি কিন্তু আপনার ইউজ করতে হয়, এবং এটাকে যদি আপনি সঠিকভাবে ইউজ করতে পারেন, সেন্টেন্স গুলো অনেক ডেকোরেটেড থাকে, সাজসজ্জিত থাকে, একটার সাথে একটা কানেক্টেড থাকে। এখন আমাদের এই প্রেপোজিশন গুলো পড়ার আগে এইটা বুঝতে হবে, সম্পূর্ণ ক্লাসটা যদি আপনারা করতে পারেন, আমি এতটুকু বলতে পারি, আজকের এই ক্লাসটার পর প্রেপোজিশন নিয়ে কোনো ধরনের প্রবলেম আপনার ফেস করতে হবে না। যে কোনো সেন্টেন্সে, রিটেন ইংলিশে হোক বা স্পিকিং এ হোক, আপনি সঠিকভাবে প্রেপোজিশনের ব্যবহার করতে পারবেন। তো তার আগে আমি একটু আপনাদের বলি, এই যে প্রিপজিশন জিনিসটা মূলত কি, আগের ব্যাকগ্রাউন্ডটা একটু বোঝেন। দেখেন, আমি, আপনারা যারা এর আগে থেকে আমার ক্লাসগুলো করে আসছেন, প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমি একটা স্ট্রাকচারের কথা আপনাদেরকে বারবার বলতাম, যে যে কোনো একটা ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের সার্টেন একটা স্ট্রাকচার মেনটেন করতে হয়। ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস উই নিড আ সার্টেন স্ট্রাকচার। এবং এই স্ট্রাকচারটার কথা আমি কি বলি, যে একটা ইংলিশ সেন্টেন্স আপনি যখন তৈরি করবেন, তখন আপনাকে এই স্ট্রাকচারটা দেখেন, ফার্স্টে আপনার একটা সাবজেক্ট লাগবে। ইউ নিড আ সাবজেক্ট ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স। মোস্ট অফ দ্য টাইম যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে এই স্ট্রাকচারটা মেনটেন করতে হয়। এই সাবজেক্টের জায়গায় নাউন অথবা প্রোনাউন থাকে, নাউন অথবা প্রোনাউন। এই নাউন প্রোনাউন জিনিসটা কি? আমরা যখন ইংলিশে একটা সেন্টেন্স তৈরি করি, কথাটা বুঝবেন, যখনই আমরা ইংলিশে একটা সেন্টেন্স তৈরি করি, প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের একটা পার্টিকুলার মিনিং থাকে। এই মিনিং গুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। অর্থাৎ আপনি যখনই একটা ইংলিশ সেন্টেন্স তৈরি করবেন, একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমার কিসের প্রয়োজন হয়? শব্দের, অর্থাৎ ওয়ার্ড লাগে, ওয়ার্ড। এই প্রত্যেকটা সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডের একটা পার্টিকুলার নাম থাকে। এই নামগুলো আইডেন্টিফাই করতে হয়, এবং এই নামগুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। এই 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতর একটা সেন্টেন্সের শুরুতে নাউন বা প্রোনাউন বসে। এরপরে বসে আমাদের ভার্ব, সাবজেক্টের পরে আমাদের ভার্ব থাকে, তারপর এক্সটেনশন। এই এক্সটেনশন মানে অতিরিক্ত যে অংশটা, এই জায়গাটাতে আমার কিছু সেন্টেন্স কম্পোনেন্ট বা সেন্টেন্স এলিমেন্টের ব্যবহার হয়, যেমন অবজেক্ট, কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়াল। কথাটা একটু বুঝবেন, অ্যাডভার্বিয়ালস। এই যে একটা সেন্টেন্সের স্ট্রাকচার আমি লিখলাম, এই স্ট্রাকচারটাকে মেনটেন করে যে কোনো ইংলিশ সেন্টেন্স তৈরি করা হয়। এখন এই অবজেক্ট জিনিসটা কি জানেন? এই জায়গাটাতেও আমার মোস্ট অফ দ্য টাইম এই নাউন অথবা প্রোনাউনই বসে, নাউন অথবা প্রোনাউন। অ্যাডভার্বের জায়গায় অ্যাডভার্ব থাকে। আর এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক। অবজেক্ট হচ্ছে কোনো সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা, হোয়াট অ্যান্ড হুম দ্বারা কোশ্চেন গুলো অবজেক্ট পাওয়া যায়। এগুলো আমি সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাসে আমি বলছিলাম, অনেকবার বলছি। কমপ্লিমেন্ট জিনিসটা হচ্ছে যে সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু থাকে, অর্থাৎ অ্যাম, ইজ, আর, অজ, আর, এই বি ভার্ব গুলো যে সেন্টেন্সে মেইন ভার্ব হিসাবে বসে, সেইগুলোকে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। এছাড়া অ্যাডভার্বিয়াল, এগুলো অ্যাডভার্ব। তো এই যে একটা সেন্টেন্সের স্ট্রাকচার আমি বললাম, এই স্ট্রাকচারটাকে মেনটেন করে মোস্ট অফ দ্য টাইম যে কোনো ইংলিশ সেন্টেন্স তৈরি করতে হয়। এখন এই সেন্টেন্সে এই যে অবজেক্টের যে জায়গাটা, এই যে নাউন প্রোনাউনের কথা বলছি না, ঠিক এইটার আগে, মানে এইরকম পজিশনে, খেয়াল করেন একটু, এই যে অবজেক্ট, এর আগে এইরকম পজিশনে মূলত এই প্রেপোজিশনের ব্যবহারটা হয়ে থাকে। প্রিপোজিশন, অর্থাৎ প্রেপোজিশন একটা সেন্টেন্সে কোথায় বসে জানেন? প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, অর্থাৎ পূর্বে অবস্থান। এখন কার পূর্বে? নাউন বা প্রোনাউন। কোন সেন্টেন্সের নাউন বা প্রোনাউনের পূর্বে যে ওয়ার্ডটা অবস্থান করে, তাকেই মূলত প্রেপোজিশন বলে। আমার কথাগুলো একটু কেয়ারফুলি বোঝার ট্রাই করবেন।
নাউন অথবা প্রোনাউন এর পূর্বে। অর্থাৎ এই নাউন প্রোনাউন আমার ভার্বের পরে যে অবজেক্ট এখানেও থাকে, এর আগে মানে এইরকম একটা প্লেসে মোস্ট অফ দ্য টাইম আমাকে এই প্রিপোজিশন ইউজ করতে হয়। এখন দেখেন এই প্রিপোজিশনের ডেফিনেশনটা কেমন, একটু আগে এটা বুঝুন। দেখেন, প্রিপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি বাক্যে প্রিপোজিশন ব্যবহারের মাধ্যমে বাক্যের অর্থের সৌন্দর্য বেড়ে যায়। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। অতএব যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্স এর সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। প্রিপোজিশন কাকে বলে তাহলে? প্রে শব্দের অর্থ পূর্বে, পজিশন শব্দের অর্থ অবস্থান। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে সেন্টেন্স এর সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকে প্রেপোজিশন বলে। দেখেন আমি একটু এবার আমার মতো করে বলি। এই প্রেপোজিশন মূলত নাউন প্রোনাউনকে ইন্ডিকেট করতে বসে, এর জন্যই বসে, ঠিক আছে। কিন্তু এটা সেন্টেন্সে কিন্তু মেইন কোনো পার্ট অফ স্পিচ না। প্রেপোজিশন না বসালে যে একটা সেন্টেন্সের অর্থ থাকে না এরকমও না। বাট প্রেপোজিশন জিনিসটা কি? এটা হচ্ছে একটা অর্নামেন্টের কাজ করে। এটা একটা সেন্টেন্সকে ডেকোরেট করে, একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডকে কানেক্ট করে, সাজসজ্জিত করে। একটা ছেলেকে আপনি যদি কোট বুট শার্ট টাই পরান, দেখতে যেমন সুন্দর লাগে, একটা মেয়েকে আপনি যদি হাতে চুড়ি কানের দুল নাকের নোলক, নতুন বউকে সাজায় না, সিনেমার নায়িকাদের সাজায় না, একজনকে সাজালে দেখতে যেমন সুন্দর লাগে, এই সেন্টেন্সে প্রেপোজিশনের ব্যবহার করলে একটা সেন্টেন্সের সৌন্দর্য বেড়ে যায়। প্রেপোজিশন একটা সেন্টেন্সকে গর্জিয়াস করে তোলে, একটা সেন্টেন্সকে ডেকোরেট করে। তো প্রেপোজিশনের ব্যবহার যদি জানা না থাকে এবং সঠিকভাবে এটাকে যদি আপনি বসাতে না পারেন, তাহলে একটা সেন্টেন্সে কখনো আপনার সেন্টেন্সের চেহারাটা সুন্দর হয় না, সেন্টেন্সে একটার সাথে আরেকটা ওয়ার্ড ভালোভাবে কানেক্টেড মনে হয় না, এবং সেন্টেন্স তার রূপ হারায়। সত্যি কথা বলতে এটা হয়। এবং প্রিপোজিশন কিন্তু আমি আবারও বলছি, আপনি ইংলিশে স্পিকিং করেন বা ফ্রি হ্যান্ডে কোনো কিছু লেখেন, প্রিপোজিশনকে কমনলি ইউজ করতে হয়। এখন কিভাবে এটার ব্যবহার হয় এই দেখেন। হি গোস টু স্কুল, আমি স্ট্রাকচার কথা কি বলছি, প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই অবজেক্টের আগে মানে এই নাউন প্রোনাউনের আগে মূলত প্রেপোজিশনটা বসে। যেমন এই হিটা আমার একটা সাবজেক্ট, এরপরে গোস শব্দটা ভার্ব, এরপর এই যে স্কুল এটা আমার একটা কম অ্যাডভার্বিয়াল বা জাস্ট অ্যাজ এ ওয়ার্ড একটা নাউন, এবং এইটার আগে আমার এই টু প্রেপোজিশনটা বসছে। উই লিভ অন রাইস, আমরা ভাতের উপর নির্ভর করে বেঁচে থাকি, ভাত খেয়ে বেঁচে থাকি, এই রাইসের আগে অন বসছে। তাহলে দেখেন আমি যে জায়গাটার কথা বলছি, আই কাম ফ্রম ইউকে, সো ইউকের আগে ফ্রম। তো আমি যে জায়গাটার কথা বললাম স্কুল রাইস বা ইউকে, অর্থাৎ এই যে অবজেক্টের জায়গায় যে নাউন প্রোনাউন থাকে মূলত এর আগেই প্রেপোজিশনটা বসে। দেখছেন তাহলে প্রেপোজিশনের অবস্থান কিন্তু ঠিক এইরকম জায়গায়, এরকম পজিশনে, ভার্বের পরে নাউন প্রোনাউনের আগে, অবজেক্টের আগে। এখন দেখেন এই প্রেপোজিশনের প্রচুর ব্যবহার আছে, এখানে আমার 30টা প্রেপোজিশনের ব্যবহার ইন ডিটেলসে দেওয়া আছে, অনেক সুন্দরভাবে দেওয়া আছে। আমি এই ব্যবহারগুলো নিয়ে কথা বলবো, প্রত্যেকটা প্রেপোজিশনের ব্যবহার নিয়ে কথা বলবো। দেখেন অনেকগুলো ব্যবহার অনেক ডিটেলসে লেখা আছে, অনেক সুন্দর করে আমি আপনাদের বুঝাই দিব, এবং এটা আপনারা লাস্ট পর্যন্ত করলে এর ব্যবহার আপনারা আর পরবর্তীতে কখনো ভুলবেন না। এতটুকু বলতে পারি, প্রেপোজিশনের ব্যবহার নিয়ে আপনাদের কারো কোনো প্রবলেম ফেস করতে হবে না আজকের এই ক্লাসটার পর। কিন্তু এইটা বোঝানোর আগে, এই প্রত্যেকটা প্রেপোজিশনে, একটা প্রেপোজিশনে কিন্তু ডিফারেন্ট কাইন্ডস অফ ইউজ থাকতে পারে, বিভিন্ন ধরনের ভেরিয়াস টাইপস অফ ইউজ আমার থাকতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটা ওয়ার্ডের মিনিংটা কেমন দাঁড়ায়, প্রেপোজিশনে আসলে অ্যাকচুয়াল কোনো অর্থ হয় না, বাট ঠিক মেইনলি একটা ওয়ার্ড, একটা প্রেপোজিশনাল ওয়ার্ড মেইনলি কোন ধরনের অর্থ দিয়ে থাকে, সেটার জন্য আমি এখানে একটা বিষয় লিখেছি, সেটা হচ্ছে প্রেপোজিশন ডিকশনারি। অর্থাৎ প্রত্যেকটা প্রেপোজিশনের অ্যাকচুয়াল মিনিংটা মূলত কি, সেইটা আমি আগে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। এটা আমি আগে একটু আপনাদেরকে দেখাবো, এবং এটা যদি আপনারা আগে দেখতে পারেন বা বুঝতে পারেন ভালোভাবে, তাহলে এই ব্যবহারগুলো জানা অনেক বেশি ইজি হয়ে যাবে আমাদের জন্য। এই জন্য আগে এইখানে একটু ফোকাস করেন সবাই। দেখেন, প্রথমত দেওয়া হচ্ছে টু এর ব্যবহার, যেটা মোস্ট কমন একটা প্রেপোজিশন। টু নির্দিষ্ট দিকে, প্রতি বা পর্যন্ত বোঝাতে টু এর ব্যবহার হয়। অর্থাৎ টুটা মূলত কোথায় বসে থাকে? কোনো দিকে যাওয়া বোঝাতে আমাদের কিন্তু এই টু প্রেপোজিশনের ব্যবহার হয়। কোনো দিকে যাওয়া বোঝাতে টু এর ব্যবহার হয়। যাওয়া বোঝাতে মানে কি? আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। সে বাড়ি যাচ্ছে, হি ইজ গোয়িং হোম। হোম বলছি, কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলছিলাম সেকেন্ড ফ্রি লাইভ ক্লাসে,
হোম, হেয়ার, দেয়ার অ্যান্ড অ্যাব্রোড, এই চারটা ওয়ার্ডের আগে কখনো টু প্রেপোজিশন বসে না, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। বাকি যে কোনো জায়গায় যাওয়া আসার ক্ষেত্রে টু বসাতে হয়। তাহলে আমি কি বলতে পারি, মনে করেন আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। অর হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে। যে কোনো জায়গায় যাওয়া আসা বোঝাতে টু প্রেপোজিশন বসে। অথবা কারো প্রতি বা পর্যন্ত কোনো ব্যক্তির দিকে, যেমন সে আমার কাছে আসে, হি কামস টু মি, সে আমার কাছে আসে, কামস টু মি। এরকম ভাবে আমরা কিন্তু টু এর ব্যবহারটা করে থাকি। এখন দেখেন, আমি এটা নিয়ে আরো কথা বলবো, বাট আরেকটু আমি একটু সামনে আসি, একটার সাথে একটা কম্পেয়ার করতে হয় এই জায়গাটাতে। এখন দেখেন, আমি আরেকটা প্রেপোজিশনের কথা একটু বলি, টুয়ার্ডস। দেখেন, এই ওয়ার্ডটা আপনাদের অনেকের কাছে আনফ্যামিলিয়ার বা অপরিচিত লাগতে পারে। মানে এটা প্রেপোজিশন বলে অনেকে এটা মনে করে না, কিন্তু এটা একটা প্রেপোজিশন। যেমন দেখেন, এটার অর্থটা কেমন, অনির্দিষ্ট কোনো গন্তব্য বোঝাতে বা লক্ষ্য অর্জন করা বোঝাতে মূলত এই টুয়ার্ডস প্রেপোজিশনের ব্যবহার হয়। অনির্দিষ্ট কোনো গন্তব্য বা লক্ষ্য অর্জন মানেটা কি? এর মানেটা হচ্ছে, একটু প্র্যাকটিক্যালি বুঝবেন। দেখেন, ইংলিশ এই ল্যাঙ্গুয়েজটা আমাদেরকে প্র্যাকটিক্যালি শিখতে হয়। প্র্যাকটিক্যালি যদি শেখা যায় তাহলে এটাকে ধরে রাখা যায়। কখনো রুলস স্ট্রাকচার মুখস্থ করে কখনো এই ল্যাঙ্গুয়েজটাকে প্রোভাইড করা যায় না ভালোভাবে। তো অনির্দিষ্ট গন্তব্য মানে কি, মনে করেন আপনি বিকালবেলা বাসায় ঘুমায় আছেন, প্রচন্ড রোদ, বাইরে বের হচ্ছেন না, দুপুরে খাওয়া দাওয়া করে বাসায় ঘুমায় আছেন। এখন আপনার আর বাসায় বসে থাকতে ভালো লাগতেছে না। আপনার বাড়ির পাশে একটা মাঠ আছে, আপনি মাঠে খেলতে যাবেন বা একটু ঘুরতে যাবেন, বা বাড়ির পাশে একটা বাজার আছে, বাজারটাতে একটু ঘুরতে যাবেন। এখন আপনি আপনার আম্মুকে বলছেন যে, মা, আমি একটু বাজারের দিকে যাচ্ছি, বা আমি একটু মাঠের দিকে যাচ্ছি। মানে এই 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 সেন্সটা বা সিচুয়েশনটা কেমন, আমার বাসায় বসে থাকতে ভালো লাগতেছে না, তাই আমি একটু বাইরের দিকে যাচ্ছি। অর্থাৎ আমি ঠিক বাজার পর্যন্ত যাব কিনা, ঠিক মাঠ পর্যন্ত যাব কিনা, এটা আমি জানি না, শিওর না। আমি যেতেও পারি, মাঝপথে আমি ফিরেও আসতে পারি, আমার বাসায় ভালো লাগতেছে না তাই একটু আমি ঘুরতে বের হলাম। তো আমি যদি বলি যে আমি একটু বাজারের দিকে যাচ্ছি, সেন্টেন্সটা কেমন হয় জানেন, আই অ্যাম গোয়িং টুয়ার্ডস, TOWARDS, টুয়ার্ডস মার্কেট, আমি বাজারের দিকে যাচ্ছি। অর্থাৎ নির্দিষ্ট কোনো জায়গায় যাওয়া বোঝাতে টু প্রেপোজিশনের ব্যবহার হয়। আর অনির্দিষ্ট, আনসার্টেইন ডেস্টিনেশনকে মেনশন করার জন্য টুয়ার্ডস এর ব্যবহার হয়। আবারও আমি বলছি, এটা মনে রাখবেন, নির্দিষ্ট কোনো গন্তব্যে যাওয়া বোঝাতে টু প্রেপোজিশনের ব্যবহার হয়। অনির্দিষ্ট বা আনসার্টেইন কোনো ডেস্টিনেশন বোঝানোর জন্য টুয়ার্ডস প্রেপোজিশনের ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ আমি বাজারের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট, আমি বাজার পর্যন্ত যেতেও পারি, নাও পারি, মাঝপথে ফিরেও আসতে পারি, আমার ডেস্টিনেশনটা একদম কারেক্ট করেন, একদম সার্টেইন না। ঠিক আছে? তো এই জায়গাটাতে মূলত টুয়ার্ডস এর ব্যবহার হয়, ইনস্টেড অফ টু ইউ ক্যান ইউজ হিয়ার টুয়ার্ডস। এরপর দেখেন, অ্যাট, স্থান বা সময় বোঝাতে বা নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে। অ্যাট প্রেপোজিশনের মেইন ব্যবহার হচ্ছে এটা, সার্টেইন টাইমের আগে অ্যাট বসে। সার্টেইন টাইম বলতে কি, যেমন আমি আপনাদের এই যে ক্লাস নিচ্ছি, এখন এই ক্লাসটা শুরু করার আগে আমি যদি আপনাদেরকে ইংলিশে একটা নোটিশ দেই যে আমি আজ রাত 10টায় আপনাদের ক্লাস দিব, তাহলে আমার সেন্টেন্সটা কেমন হবে? আমি যদি একটা নোটিশ দেই আজ রাত 10টায় আপনাদের ক্লাস নিব, ইংলিশটা এরকম হয়, দেখেন, আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. 10 p.m. কি বললাম? আমি আপনাদের আজ রাত 10টায় ক্লাস নিব। আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এখানে দেখেন এই 10 p.m. এর আগে আমি অ্যাট লিখছি। এরকম যে কোনো সার্টেইন টাইমের আগে, নির্দিষ্ট সময়, ঘড়ির কাঁটা যেটাকে বলা হয়, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 10টা, সে সকাল 9টায় ইউনিভার্সিটিতে যায়, হি গোজ টু ইউনিভার্সিটি অ্যাট 9 a.m. এরকম যে কোনো সার্টেইন টাইমকে মেনশন করার জন্য তার আগে, সার্টেইন টাইমটার আগে, ঘড়ির কাঁটার আগে অ্যাট প্রেপোজিশন বসে। এছাড়া অ্যাট এর আরেকটা ব্যবহার হচ্ছে স্থান বোঝায়, জায়গাকে, প্লেসকে ইন্ডিকেট করে, এবং এই প্লেসটা তুলনামূলক ছোট জায়গা হয়। গ্রাম, জেলা, উপজেলা, এই ধরনের জায়গা, ইভেন এনি কাইন্ডস অফ ইনস্টিটিউশন, ব্যাংক, অফিস, আদালত, ইউনিভার্সিটি, যে কোনো প্রতিষ্ঠান, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, এরকম যে কোনো একটা প্লেসকে ইন্ডিকেট করতে প্লেসের জন্য দুইটা প্রেপোজিশন বসে, একটা হচ্ছে অ্যাট আর একটা হচ্ছে ইন। এখন তুলনামূলক বড় জায়গা বোঝাতে ইন প্রেপোজিশনের ব্যবহার হয়, এবং ছোট জায়গা বোঝাতে অ্যাট এর ব্যবহার হয়। এটা আপনার সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে, আপনি একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম হয় না।
এখন তাহলে অ্যাট বলতে আমি এখন ট্রেন স্টেশনে আছি। আই অ্যাম অ্যাট ট্রেন স্টেশন, স্টেশন নাও। আই এম অ্যাট ট্রেন স্টেশন নাও। এই যে অ্যাট আমি বসালাম কোথায়? এই প্লেসটার আগে, ট্রেন স্টেশন, এই প্লেসটার আগে আমি অ্যাট বসালাম। এরকম ভাবে প্লেস অর টাইম, এবং টাইমটা হতে হয় সার্টেন টাইম, এর আগে অ্যাট প্রিপোজিশন আমরা বসাই। এছাড়াও অ্যাটের আরো অনেকগুলো ব্যবহার আছে, বাট মেইনলি অ্যাটের ব্যবহার কিন্তু এটা। অ্যাট প্রিপোজিশনটা মেইনলি এই কারণেই বসে। এইটা ছাড়াও আমি আবার বলছি এই প্রিপোজিশন গুলো আরো অনেক ব্যবহার আছে, বাট মেইনলি এটা এই কারণে বসে। এরপর দেখেন ইন, মাস বা বছর, কোনো বড় স্থান, কোনো ভাষা বা বিষয় বা কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন প্রিপোজিশন বসে। দেখেন এই ইন হচ্ছে একটা পাওয়ারফুল প্রিপোজিশন। এই ইন অনেকগুলো মিনিং দিয়ে থাকে। আবারও বলছি, এটা একটা পাওয়ারফুল প্রিপোজিশন। প্রথমত কি বলছে? মাস বা বছর। যেমন আমি যদি বলি যে সে জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছিল, দেখেন হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি, হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি। আবার আমি যদি বলি সে 1995 সালে জন্মগ্রহণ করেছিল, হি ওয়াজ বর্ন ইন 1995। এই যে মান্থ অর সাল বা ইয়ার্স, এর আগে মূলত আমরা এই ইন প্রিপজিশন বসাই, মাস বা বছর। এছাড়া কি বলছে? কোনো বড় স্থান, যেমন আই লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে বাস করি। কিন্তু যদি দুইটা জায়গার কম্পেয়ার করা থাকে, তাহলে ছোট জায়গার আগে অ্যাট, বড় জায়গার আগে ইন বসাতে হয়। যেমন আমি বাংলাদেশের ঢাকায় বাস করি, তখন কিন্তু আমাকে এরকম লিখতে হয়, আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ, এইভাবে আর কি লিখতে হয়। এছাড়া দেখেন কোনো ভাষা বা বিষয়, যে কোনো সাবজেক্ট অর ল্যাঙ্গুয়েজের আগেও কিন্তু ইন প্রেপোজিশন বসে। যেমন এই যে বলছি না, আমি আমি বাংলায় কথা বলি, আই স্পিক ইন বেঙ্গলি, স্পিক ইন বেঙ্গলি, আমি বাংলায় কথা বলি। অথবা সে ইংরেজিতে একটা কবিতা লিখেছিল, হি রোট আ পোয়েম, খেয়াল করেন, আ পোয়েম ইন ইংলিশ, হি রোট আ পোয়েম ইন ইংলিশ, সে ইংরেজিতে একটা কবিতা লিখেছিল। দেখছেন? এছাড়া কোনো বিষয়, কোনো সাবজেক্টের আগেও কিন্তু ইন প্রেপোজিশন বসে। যেমন সে আহ কি বলতে পারি, সে ইংরেজিতে অনার্স করছে, হি ইজ স্টাডিং বিএ অনার্স ইন ইংলিশ। দেখেন ইন ইংলিশ। এরকম যে কোনো সাবজেক্টের আগে ইন প্রেপোজিশন বসে, যে কোনো সাবজেক্ট। এটা ইংলিশ হতে পারে, ইকোনমিক্স হতে পারে, সোশ্যাল সায়েন্স হতে পারে, বেঙ্গলি হতে পারে, যে কোনো সাবজেক্টের আগে ইন প্রেপোজিশন ইউজ করতে হয়। আবার দেখেন কোনো কিছুর মধ্যে বোঝা তিন বস। আচ্ছা, এই জায়গাটাতে আমি পরে আসি, আমি এখানে একটা কথা বলি। আমাদের অনেকের যখন মানে সেলফ ইন্ট্রোডাকশন দিতে হয়, কোশ্চেন থাকে না যে হোয়াটস ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার শিক্ষাগত যোগ্যতা কি, বা আপনি কোন জায়গা থেকে পড়াশোনা করছেন, এই কথাটা, বা আপনি কোথায় পড়াশোনা করেন, এই ধরনের কথা আহ আমরা যখন ফেস করি, আমরা উত্তর দিতে পারি না। বিভিন্ন প্রেজেন্টেশন, বিভিন্ন ভাইবা বোর্ডে, এখানে অনেকেই আছেন যারা ইনস্ট্যান্টলি কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, বাট সঠিকভাবে সঠিক স্ট্রাকচার মেনটেন করে এই কথাটার উত্তর দিতে পারি না। যে মনে করেন আমি যদি বলি যে যারা মানে ইনস্ট্যান্টলি এখন পড়াশোনা করতেছেন কোন একটা লেভেলে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্সে অনার্স করতেছি, এটার ইংলিশ কি হবে বলতে পারেন? অনেকে বলে যে আই স্টাডি অর আই এম স্টাডিং অনার্স ইন ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, ইউনিভার্সিটি অফ ঢাকা, এইভাবে কথা বলে। মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা প্রেপোজিশনের যে কানেকশন, এটা ঠিক থাকে না। আমি একটা জায়গা থেকে পাশ করে বের হয়ে গেছি, আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন। দেখেন, আপনি যদি পড়াশোনা করে থাকেন সেটা বলা সহজ হয়। যেমন আপনি কোন জায়গা থেকে পড়াশোনা করছেন, সো আই হ্যাভ কমপ্লিটেড, I have completed, I have completed my graduation। এরপর আপনি বলতে পারেন যে ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা, ইউনিভার্সিটি অফ ঢাকা। এবার আপনি কোন সাবজেক্টে গ্রাজুয়েশন করছেন, আপনার যদি সাবজেক্টের নাম আপনি মেনশন করেন, তখন সেই সাবজেক্টের আগে ইন প্রেপোজিশন দিবেন। আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ইন, ইন, আমার কথাটা বুঝতে পারছেন? ইন ইংলিশ, ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে গ্রাজুয়েশন করেছি।
কিন্তু যারা রাইট নাও কোথাও পড়তেছেন, এই কথাটাকে ইংলিশে অনেকে ডিসক্রাইব করতে পারে না, সঠিকভাবে বলতে পারে না, বলে আই এম স্টাডিং ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইউনিভার্সিটি অফ কুমিল্লা, এরকম বলে। এখন এইভাবে বললে কখনোই এটা পারফেক্ট হয় না বা অ্যাপ্রোপ্রিয়েট হয় না। আমার কথাটা একটু বোঝার ট্রাই করেন। আমি যদি বলি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স করতেছি বা ইংরেজিতে পড়াশোনা করতেছি, তাহলে আপনি ইংলিশটা কি বলছেন যে বা সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পড়তেছে, হি ইজ স্টাডিং ইন ইংলিশ। এরপর আপনি বলছেন যে ইউনিভার্সিটি অফ ঢাকা, ইউনিভার্সিটি অফ ঢাকা। এইটা আমার কিন্তু ঠিক না, দেখেন। এই যে হি ইজ স্টাডিং, এই যে বিএ অনার্সটা আমি লিখলাম না, এটা অনেকে লেখে না। এটা না লেখার কারণে আপনি যখন আপনার পড়াশুনোর এই জায়গাটাকে মেনশন করেন কারোর সামনে, এটা যদি বাইরের কান্ট্রির কেউ হয়, মনে করেন কেউ যদি বলে তুমি কোথায় পড়াশোনা করছো, হোয়ার আর ইউ স্টাডিং, আপনি বলছেন আই এম স্টাডিং ইন ইংলিশ, ইউনিভার্সিটি অফ ঢাকা। এখন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়, বা আপনি যদি বলেন যে অ্যাট ঢাকা কলেজ, আমি ঢাকা কলেজে পড়াশোনা করতেছি, এখন ঢাকা কলেজে ইন্টারমিডিয়েটও আছে আবার অনার্সও আছে। তো আপনি ইংলিশে ইন্টারে পড়েন না অনার্সে পড়েন, আরেকজন বুঝবে কিভাবে? যদি বাইরের কারোর সাথে আপনি কমিউনিকেশন করেন, বাইরের কারোর মানে কি, সবগুলো দেশের এডুকেশনাল সিস্টেম বা লেভেলটা কিন্তু সেম না। আপনি ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়াতে কিন্তু আপনার ইন্টারমিডিয়েট পর্যন্ত অর্থাৎ 12 ক্লাস পর্যন্ত মাধ্যমিক থাকে, আর আমাদের বাংলাদেশে কিন্তু 10 ক্লাস পর্যন্ত মাধ্যমিক থাকে, তাই না? এবং 12 ক্লাসকে আমরা বলি যে হায়ার সেকেন্ডারি, উচ্চ মাধ্যমিক। এখন অন্যান্য দেশের মানুষের সঙ্গে আপনি যখন কমিউনিকেশন করবেন, সে যখন আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার কাছে জানতে চাইবে, আপনি কিভাবে তাকে ডেসক্রাইব করবেন? যে কোনো সাবজেক্টের নাম বললেই হবে না, আপনাকে কি করতে হবে জানেন? প্রোগ্রামের নাম মেনশন করতে হবে। যেমন এই ইংলিশ এই সাবজেক্টটা কোন প্রোগ্রামে আছে, ব্যাচেলর অফ আর্টস, এই প্রত্যেকটা সাবজেক্ট কয়েকটা প্রোগ্রামের আন্ডারে থাকে না? যে আমি পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করছি, তো এটা এটা কোন প্রোগ্রামের আন্ডারে আছে? ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স, বিএসসি। সো এই কথাটাকে আপনারা কিন্তু মেনশন করতে হবে যে আই এম স্টাডিং বিএসসি, ব্র্যাকেটে আপনি এরকম কমা বলতে পারেন। অথবা আমি বিজনেস ফ্যাকাল্টির যে সাবজেক্ট গুলো আছে, ফাইন্যান্স বা মার্কেটিং, হ্যাঁ, বা ম্যানেজমেন্ট, আমি ম্যানেজমেন্টে পড়াশোনা করতেছি, তাহলে আপনাকে বলতে হবে আই এম স্টাডিং বিবিএ ইন ম্যানেজমেন্ট, বিবিএ ইন ম্যানেজমেন্ট। অথবা মাস্টার্স হলে এমবিএ ইন ম্যানেজমেন্ট। এইবার এই যে জায়গাটা আমি লিখলাম না, এই যে ইউনিভার্সিটি অফ ঢাকা, এই প্রতিষ্ঠানের আগে আপনারা অ্যাট প্রেপোজিশন বসাবেন, এটা মনে রাখবেন। সাবজেক্টের আগে ইন বসাবেন এবং প্রতিষ্ঠানের আগে অ্যাট বসাবেন। আমরা এটা অনেকে বসাই না। যে কোনো প্রতিষ্ঠান, আমি ঢাকা কলেজে পড়তেছি, আই এম স্টাডিং অ্যাট ঢাকা কলেজ ইন ইংলিশ, ইন বেঙ্গলি। আবারও বলছি, প্রতিষ্ঠানের আগে অ্যাট প্রেপোজিশন বসাবেন। আর যারা একটা প্রতিষ্ঠান থেকে মানে পাশ করে বের হয়ে গেছেন, আই হ্যাভ কমপ্লিটেড, আই হ্যাভ পাসড মাই গ্রাজুয়েশন অর পোস্ট গ্রাজুয়েশন, তখন আপনি কিন্তু এই ফ্রম এর ব্যবহার করতে হয়, যে থেকে, আমি এই জায়গাটা থেকে পড়াশোনা করে আসছি। তো তখন আপনার ফ্রম এর ব্যবহার হয়। বাট যারা ইনস্ট্যান্টলি পড়াশোনা করতেছেন একটা জায়গায়, আমি কি বললাম, আই এম স্টাডিং অর আই স্টাডি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ওই কথা বলা যায়। তো বলার পরে প্রোগ্রামের নামটা মেনশন করে তারপর সাবজেক্টের নাম মেনশন করবেন। তাহলে যে কারো পক্ষে এই জিনিসটা বোঝা অনেক সহজ হয়ে যাবে যখন বাইরের কারোর সঙ্গে আপনি কমিউনিকেশন করবেন। এরপর কি বলছি, সাবজেক্টের আগে ইন প্রেপোজিশন বসাতে হয় এবং আপনার প্রতিষ্ঠানের আগে অ্যাট প্রেপোজিশন বসাতে হয়। এইভাবে সেন্টেন্সটা যদি করতে পারেন তাহলে কারেক্ট হয়। বাট এই একটা সেন্টেন্সই আমরা প্রচুর ভুল করি, মানে আমি দেখছি তো অনেক জায়গায় ভাইবা নিয়ে দেখছি, বলতে পারে না সঠিকভাবে যে আমি এই জায়গা থেকে এই সাবজেক্টে পড়াশোনা করছি, সঠিকভাবে এটা বলতে পারে না। তো এইটা হচ্ছে মেইন নিয়ম। কি বললাম, সাবজেক্টের আগে ইন প্রেপোজিশন বসবে, প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশনের আগে অ্যাট প্রেপোজিশন বসে। ঠিক আছে? এটা হচ্ছে মেইন কথা, এটা মনে রাখবেন। এই দেখেন, এই জিনিসগুলো কি কেউ কখনো লক্ষ্য করছেন? এই যে আমি লিখলাম এখানে হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি, এই ওয়াজ বর্ন কেন লিখলাম? আমরা জানি যে ওয়াজ এর পরে ভার্বের সাথে আইএনজি বসে। আবার ওয়াজ এর পরে এই বিয়ার থেকে বর্ন মানে জন্মগ্রহণ করা, এই ভি3 বসে যখন সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হয়, অর্থাৎ এই যে দুটো সেন্টেন্স, এটা আমি প্যাসিভের স্ট্রাকচারে লিখছি। বাট এটা এটা কেন আমি প্যাসিভের স্ট্রাকচারে লিখলাম? এখানে তো সাবজেক্ট তো হি, সে জন্মগ্রহণ করেছিল, সাবজেক্ট কাজ করতেছে, তাহলে আমি এখানে প্যাসিভ কেন লিখলাম? এই ধরনের কোশ্চেন কি কখনো কারো মাথায় আসে বা কেউ করছেন? এই দেখেন, একটা মানুষ কখনো নিজে নিজে জন্মগ্রহণ করতে পারে না। এই ধরনের সেন্টেন্স দেখলে, আপনার খোলা চোখে দেখলে আপনার মনে হবে না জিনিসটা প্যাসিভ ভয়েস, বাট আমি কিন্তু প্যাসিভ মেনটেন করে লিখছি, সাবজেক্ট কিন্তু হি।
কিন্তু কেন এইভাবে লিখলাম, কেন এই ওয়াজ বর্ন লিখলাম? এর মেইন রিজন হচ্ছে একটা মানুষ কখনো নিজে নিজে জন্মগ্রহণ করতে পারে না। একটা মানুষকে জন্ম দেওয়া হয়, তার মা তাকে জন্ম দিয়ে থাকে, সে কোনো কাজ করে না। অর্থাৎ যে একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, এই যে হি, এই হি কিন্তু ইনঅ্যাক্টিভ থাকে, তাকে জন্ম দেওয়া হয় তার মায়ের দ্বারা। তো এই জন্য যে কোনো কবি, যে কোনো রাইটার, যে কোনো লেখক, সাহিত্যিক, এদের জন্মসাল যখন লিখতে হয়, প্রকাশ করতে হয়, এই প্যাসিভ মেনটেন করে করতে হয়। যারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করেন বা যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেন, ইংলিশে লিখতে হয়, অন্য সাবজেক্টে পড়লেও প্রাইভেট বা পাবলিক ইউনিভার্সিটিতে বিভিন্ন কবি বা লেখকের জন্মসাল বা তাদের পরিচয় যখন দিতে হয়, তখন এই প্যাসিভ মেনটেন করে দিতে হয়, এই বিশেষ করে জন্মসালটা প্রকাশ করার জন্য। আপনি যদি ইয়ে করেন, মৃত্যুসাল বলেন, ফর এক্সাম্পল আমি যদি বলি সে 2024 সালে মারা গিয়েছিল, জাস্ট হি ডায়েট ইন 2024, এখানে কিন্তু ডাই মানে মারা যাওয়া, ডাইয়ের পাস্ট ফর্ম ডায়েট, কোনো ওয়াজ ওয়েটার কিছু নেই, জাস্ট সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম। কেন? কারণ একটা ব্যক্তি, একটা মানুষ নিজে নিজে মারা যেতে পারে, সে যে কোনো ওয়েতে নিজে নিজে মারা যেতে পারে, কিন্তু একটা মানুষ কখনো নিজে জন্ম নিতে পারে না, তাকে জন্ম দেওয়া হয়। এই জন্য যখন জন্মগ্রহণের কথা বলা হয়, তখন এই প্যাসিভ ভয়েস মেনটেন করতে হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স। বাট মৃত্যু অ্যাক্টিভ ভয়েস মেনটেন করে বলা যায়। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেছিল, কি বলা যায়? রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ বর্ন ইন 1861, কিন্তু আমি যদি বলি যে তিনি 1941 সালে মারা গিয়েছিলেন, হি ডায়েট ইন 1941, জাস্ট ডায়েট, কোনো ওয়াজ ডায়েট, ওয়ার ডায়েট কিন্তু না। কারণ একজন মানুষ নিজেই মারা যেতে পারে, কিন্তু একজন মানুষ নিজে জন্মগ্রহণ করতে পারে না। এই জন্য যে কোনো মানুষের জন্মসালকে মেনশন করার জন্য বা লেখার জন্য এই প্যাসিভ ভয়েস মেনটেন করতে হয় পাস্ট ইনডিফিনিট টেন্সের। প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে ওয়াজ ওয়ার প্লাস ভি3, ওয়াজ প্লাস বর্ন, বিয়ার মানে জন্মগ্রহণ করা, এর পাস্ট ফর্ম বর্ন, পাস্ট পার্টিসিপল ফর্ম। আমার কথাগুলো কি কেউ বুঝতে পারছেন? বিষয়গুলো আমি যেগুলো বলছি, আমি প্রেপোজিশন পড়াচ্ছি, বাট বাইরে দিয়ে অনেক কিছু আলোচনা হয়ে যাচ্ছে, জি বাট এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট, এই যেগুলো বললাম, জি স্যার, বুঝতে বুঝছেন? পারছি। এগুলো স্যার, এগুলো অনেক ইম্পর্টেন্ট, কারণ এগুলো সবাই শিখাবে না। এই যে যেটা বললাম যে কিভাবে পড়াশোনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটাকে ডেসক্রাইব করবেন, বা এই যে জন্মসাল, বুঝতে পারছি। প্রেপোজিশন তো সব জায়গায় শিখতে পারবেন, কত জায়গায় পাবেন, কিন্তু এই যে কথাগুলো আমি বলছি, এই কথাগুলো অনেক ইম্পর্টেন্ট, এই জন্য বলছি যে এগুলো নেওয়ার চেষ্টা করেন। তো যাই হোক, এরপর দেখেন, তাহলে ইনের ব্যবহার কোথায় হয়? মাস বা বছরের আগে, বড় কোনো জায়গার আগে, সাবজেক্টের আগে, এবং কোনো প্রতিষ্ঠানের আগে, কোনো ইনস্টিটিউশনের আগে আমার কিন্তু, সরি, না, ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানের আগে অ্যাড বসে। আমার সাবজেক্ট বা ল্যাঙ্গুয়েজের উপর, মানে ভাষা বা বিষয়ের পর আগে ইন বসে। আচ্ছা, আমি ওইটা নিয়ে আরো বলছি, একটু ওয়েট করেন। এরপর দেখেন, অ্যাবাউট মানে সম্পর্কে, বিটুইন দুইজন ব্যক্তির মধ্যে বোঝাতে এই বিটুইন প্রেপোজিশনটা বসে। বিটুইন, যেমন ডিভাইড দ্য আপেল বিটুইন রহিম অ্যান্ড করিম, কি বললাম? ডিভাইড দ্য আপেল বিটুইন রহিম অ্যান্ড করিম, অর্থাৎ রহিম এবং করিমের ভিতর আপেলটা ভাগ করে দাও। কিন্তু যদি দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু বোঝায়, তখন এই অ্যামং বসে। যেমন ডিভাইড দ্য আপেল অ্যামং রহিম করিম অ্যান্ড জসিম, মনে করেন এখানে আমার আরেকটা মানুষ আছে, সে হচ্ছে জসিম, তাহলে আমার এখানে বলতে হবে যে ডিভাইড দ্য আপেল বিটুইন না বলে অ্যামং রহিম করিম অ্যান্ড জসিম। এই যে দুইজনের ভিতরে কোনো সম্পর্ক বোঝাতে বিটুইন বসে, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর ভিতর আমার অ্যামং বসে। এগেইনস্ট মানে বিরুদ্ধে, অ্যাক্রস মানে অতিক্রম, এগুলো এক কথায় উত্তর, এই জন্য এগুলো নিয়ে বেশি আলোচনা করার কিছু নেই। আফটার মানে পরে, বিফোর মানে আগে। এইবার দেখেন, এইটা আবার একটা আহ কি বলবো, ইম্পর্টেন্ট প্রিপোজিশন, অন। এই অনের ব্যবহারটা কোথায় হয় দেখেন, স্থির বস্তু স্পর্শ করে উপরে বোঝাতে অন বসে, কোনো বার বা তারিখের পূর্বে অন বসে। আচ্ছা, আমি এই জায়গাটা আমি একটু আপনাদেরকে আলাদা করে ক্লিয়ার করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটু মনোযোগ দিয়ে বোঝার ট্রাই করবে, আমি একটু ভেঙে ভেঙে মানে ভাগ ভাগ করে দেখাই এক একটা বিষয়কে। দেখেন, আমাদের এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি, আমাদের এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে টাইম রিলেটেড, কি বললাম? টাইম রিলেটেড, RELATED, টাইম রিলেটেড প্রেপোজিশন হচ্ছে তিনটা, টাইম বা সময়কে মেনশন করার জন্য। সেটা হচ্ছে ইন, আরেকটা হচ্ছে আপনার অ্যাট, আরেকটা হচ্ছে অন। এই তিনটা প্রেপোজিশন সময়কে মেনশন করার জন্য বসে। এদের কিন্তু অন্যান্য আরো ব্যবহার আছে, বাট মেইনলি টাইমকে মেনশন করতে এই তিনটা প্রেপোজিশন আমাদের বসে। এবং কোনটা কোথায় বসে? যেমন আমি অ্যাট এর ব্যবহারটা কি বলছিলাম, যে সার্টেইন টাইম বা ঘড়ির কাঁটায় অ্যাট বসে। যেমন ওই যে বললাম না, আই উইল টেক ইউর ক্লাস
at 10 p.m. আমি রাত 10টায় আপনাদের ক্লাস নিব। আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. আমি রাত 10টায় আপনাদের ক্লাস নিব। এরকম সার্টেইন টাইম মেনশন করার জন্য অ্যাট প্রেপোজিশন বসে। এরপর কি বলছি? ইন। এই ইনের কথাটা আমি কি বললাম দেখেন, আমি যদি বলি যে 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল, কেউ বলতে পারেন এই সেন্টেন্সটার ইংলিশ কি? এগুলো প্যাসিভ রিলেটেড সেন্টেন্স, এইগুলো আমরা সহজে ইংলিশে ট্রান্সলেট করতে পারি না। দেখেন, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এরপর কি সংগঠিত হয়েছিল, ওয়াজ অর্গানাইজ, ORGANIZED, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অর্গানাইজড ইন 1952। এই যে মার, সাল বা ইয়ার্স, এর আগে আমার ইন বসে। এখন আমি যদি বলি দেখেন, ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, বলতে পারেন এটার ইংলিশ কি? ভেবে দেখেন তো পারেন কিনা নিজেরা। ইংলিশটা কি হবে এই সেন্টেন্সে? ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, মাদার ল্যাঙ্গুয়েজ ডে পালন করা হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ, ইজ অবজার্ভ, হ্যাঁ। এরপর কি? ইন ফেব্রুয়ারি, এই যে মাস বা বছর, এর আগে ইন বসে। এর আগেও আমি এটা দেখিয়েছি আপনাদের, ওই যে জন্ম সালের ক্ষেত্রে দেখিয়েছি। এখন দেখেন এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এইটা আমি যদি একটু এখানে এইভাবে বলি যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, তখন কিন্তু আমার আর এখানে ইন বসবে না, আমার অন বসাতে হবে। অন 21 ফেব্রুয়ারি, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভ অন 21 ফেব্রুয়ারি। অর্থাৎ ইংলিশের টাইম মেনশন করার জন্য এই তিনটা প্রেপোজিশন বসে, অ্যাট, ইন এবং অন। একদম সার্টেইন টাইমকে মেনশন করার জন্য অ্যাট ব্যবহৃত হয়। মাস বা বছরের আগে ইন বসে, ইয়ার্স অর মান্থ, ইন বসে। আর ডে অর ডেট, আবারও বলছি, বার বা তারিখ, ডে অর ডেট, বার বা তারিখ, এর আগে অন বসে। যেমন এই যে 21শে ফেব্রুয়ারি, এই যে বার মানে তারিখ চলে আসলো, এই জন্য আমার অন বসছে। আমি যদি বলি সে সোমবার আমার অফিসে আসবে, হি উইল কাম টু মাই অফিস অন মানডে, অন মানডে, হি উইল কাম টু মাই অফিস অন মানডে। এরকম স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, ইভেন অ্যানিভার্সারি ডে, বার্থডে, যে কোনো ডে অর ডেট, এর আগে অন প্রেপোজিশন বসে। ইয়ার্স অর মান্থ, এর আগে ইন প্রেপোজিশন বসে। অ্যান্ড সার্টেইন টাইম, এর আগে অ্যাট প্রেপোজিশন বসে। তাহলে কি বললাম? ইংলিশের টাইম রিলেটেড প্রিপোজিশন হচ্ছে এই তিনটা, মানে এগুলো অন্য জায়গায়ও বসে, বাট টাইমকে মেনশন করার জন্য মেইনলি এই তিনটা প্রিপোজিশন বসে। অ্যাট সার্টেইন টাইমের আগে, ইন মাস বা বছরের আগে, অন বার বা তারিখের আগে, বার বা তারিখের আগে অন প্রিপোজিশন বসে। এই জায়গাটা কি বুঝতে পারছেন? ক্লিয়ার করতে পারলাম আমি? টাইমের জন্য অ্যাট, ইন এবং অন কোথায় কোনটা বসে। ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপর দেখেন, আমরা সামনের দিকে আসি, কোথায় ছিলাম, ফাইল কই, এই যে। এবার একটু এই জায়গাটা বোঝার ট্রাই করেন, যারা বিসিএস ব্যাংক জব অ্যাডমিশন টেস্ট দেন, তাদের প্রেপোজিশন থেকে যদি কোনো কোশ্চেন আসে কোনো বিসিএস এক্সামে, কোনো ব্যাংক জব বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে, তাহলে এই জায়গাটা থেকে একটা কোশ্চেন আসে। দেখবেন কোন জায়গা, এই দেখেন, এই অন, এখানে আরেকটা ওয়ার্ড আছে অ্যাবোভ, আর এখানে আরেকটা ওয়ার্ড আছে ওভার। এই তিনটা ওয়ার্ড এর একটা কমন মিনিং হচ্ছে উপরে। মানে অন মানে আমরা অ্যাজ ইউজুয়াল কি জানি, অন মানে কি উপরে, অন মানে কি উপরে। সো অ্যাবভ মানে, অ্যাবভ মানে উপরে, আবার ওভার মানে, ওভার মানে উপরে। এই তিনটা ওয়ার্ডেরই একটা কমন মিনিং হচ্ছে উপরে, বাট দেয়ার আর সাম ডিফারেন্সেস, এদের কিছু পার্থক্য আছে। পার্থক্যটা কি জানেন? স্থির বস্তুকে স্পর্শ করে উপরে বোঝাতে আপনার অন প্রিপোজিশন বসে, স্থির বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে অ্যাবভ প্রেপোজিশনের ব্যবহার হয়, চলমান বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে ওভার প্রেপোজিশনের ব্যবহার হয়। তো এই বিসিএস এর বিভিন্ন এক্সামে এই কোশ্চেনটা আসে, যেমন দ্য ফ্যান ইজ মুভিং ড্যাশ আওয়ার হেড। এখন অন আওয়ার হেড, অ্যাবভ আওয়ার হেড, না ওভার আওয়ার হেড, কি হবে? আবারও বলছি, অন, অ্যাবভ অ্যান্ড ওভার,
এই তিনটা ওয়ার্ডের একটা কমন মিনিং হচ্ছে উপরে। অন মানে উপরে, অ্যাবভ মানে উপরে, ওভার মানে উপরে। বাট পার্থক্যটা কি? স্থির বস্তুকে স্পর্শ করে উপরে বোঝাতে অন বসে। যেমন আমার টেবিলের উপর এই যে একটা মাউস আছে, সো আই ক্যান সে দ্যাট দ্য মাউস ইজ অন মাই টেবল, কারণ এই টেবিলটার সাথে এটা স্পর্শ করে আছে। টেবিলটা আমার অবজেক্ট, অবজেক্টকে স্পর্শ করে জিনিসটা আছে। আমার টেবিলের উপর একটা মোবাইল আছে, সো মোবাইলটা যখন টেবিলের উপরে থাকতেছে, সো আই ক্যান সে দ্যাট দ্য মোবাইল ইজ অন মাই টেবল। আমার টেবিলের উপর একটা পানির বোতল আছে, সো দ্য বোতল অফ ওয়াটার ইজ অন মাই টেবল। অবজেক্টকে স্পর্শ করে কোনো কিছু উপরে থাকলে তখন আমার এই অন প্রেপোজিশনের ব্যবহার হয়। আর অ্যাবভটা কি জানেন? অ্যাবভটা হচ্ছে স্থির অবস্থায় থাকবে, বাট অবজেক্টকে স্পর্শ করবে না, অবজেক্ট থেকে দূরে থাকবে। দূরে থাকবে মানে কি? এই যে আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, আমার মাথার উপর একটা এসি আছে, একটা সিলিং ফ্যান আছে, বা একটা কারেন্টের বাল্ব আছে। তো আমি যদি বলি ওই যে লাইটটা আমার মাথার সোজা ওই যে ওয়ালে লাগানো, এখন আমি যদি বলি দ্য লাইট ইজ অ্যাবভ মাই হেড, দ্য এয়ার কন্ডিশন ইজ অ্যাবভ মাই হেড, দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড। এখানে অ্যাবভ মাই হেড কেন বলছি? এখানে অবজেক্ট হচ্ছে আমার মাথা। এখন ওই লাইট যে আছে, লাইট কিন্তু আমার মাথার সঙ্গে টাচ করে নেই, মাথা থেকে অনেকটা সেপারেট, অনেকটা দূরত্বে আছে, এবং সেটা দেয়ালের সঙ্গে লাগানো একটা এক্সাক্ট একটা পজিশন, একটা জায়গায় আছে স্থির অবস্থায়। যদি লাইটটা একদম আমার মাথার সঙ্গে টাচ করে থাকতো তখন কিন্তু আমাকে অন বসাতে হতো। তাহলে কি বললাম? অবজেক্টকে স্পর্শ না করে স্থির অবস্থায় কোনো কিছু উপরে থাকলে অ্যাববের ব্যবহার হয়। একটা ফ্যান, আমার মাথার উপর একটা সিলিং ফ্যান আছে, সিলিং ফ্যান যদিও ঘোরে, বাট ঘুরলেও কিন্তু ওটা নির্দিষ্ট একটা জায়গায় থাকে, এই জন্য ওখানেও আমার অ্যাববের ব্যবহার হবে। আর ওভারটা হচ্ছে অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলমান অবস্থায় থাকে। যেমন দ্য প্লেন ইজ গোয়িং ওভার দ্য ল্যান্ড, দ্য প্লেন ইজ গোয়িং ওভার দ্য ল্যান্ড, প্লেনটা এই মাটির উপর দিয়ে উড়ে চলে গেল। দ্য বার্ডস আর ফ্লাইং ওভার দ্য ট্রি, পাখিগুলো গাছের উপর দিয়ে উঠতেছে। অবজেক্ট হচ্ছে গাছ, গাছকে স্পর্শ না করে গাছের উপরে কিছু পাখি আছে এবং উপর দিয়ে উড়ে যাচ্ছে। অর্থাৎ অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলমান বা গতিশীল অবস্থা বোঝানোর জন্য ওভার প্রেপোজিশনের ব্যবহার হয়। অর্থাৎ ক্রিকেট খেলা যারা দেখেন, দেখবেন ক্রিকেট খেলার কমেন্ট্রিতে একটা ব্যাটসম্যান যখন সিক্স মারে, বলে যখন হিট করে, বলটা যখন সীমানা বাউন্ডারির উপর দিয়ে গিয়ে গ্যালারিতে পড়ে, তখন দেখবেন কমেন্ট্রিতে বলে, আপনারা ইংলিশ কমেন্ট্রি শোনেন কিনা জানি না, ইভেন বড় বড় যে ক্রিকেটের গেম গুলো আছে না, অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন গেম পাওয়া যায়, এই গেমে ওই কমেন্ট্রি সেট আপ করা থাকে। আপনি একটা সিক্স মারবেন, দেখবেন বলবে যে লফটেড সিক্স ওভার দ্য বাউন্ডারি, এরকম বলে না কমেন্ট্রিতে? যারা ক্রিকেট খেলা দেখেন, লফটেড সিক্স ওভার দ্য বাউন্ডারি, এটা কেন বলে জানেন? কারণ ওই বলটা গ্রাউন্ডকে স্পর্শ না করে একটা গতিশীল অবস্থায় গিয়ে গ্যালারিতে গিয়ে পড়তেছে। অর্থাৎ ওই মাঠের উপর দিয়ে একটা চলমান অবস্থা বোঝানোর জন্য বলছে ওভার দ্য বাউন্ডারি, বাউন্ডারি ওই পার গিয়ে পড়তেছে। সো এই হচ্ছে আমার ওভারের ব্যবহার। তাহলে আমি কি বললাম? মনে করেন এই যে মোবাইলটা, আমার এই মোবাইলটা যদি আমার মাথার সঙ্গে টাচ করে থাকে, এরকম থাকে, তাহলে আমি বলতে পারি দ্য মোবাইল ইজ অন মাই হেড। যদি এরকম একটা পজিশনে এরকম স্থির থাকে, দ্য মোবাইল ইজ অ্যাবভ মাই হেড। আর যদি এরকম দৌড়ায়, মাথাকে স্পর্শ না করে এরকম দৌড়ায়, দ্য মোবাইল ইজ ওভার মাই হেড। এই হচ্ছে মেইন বিষয়। ঠিক আছে? তো এই তিনটা প্রেপোজিশনের মেইন ব্যবহার হচ্ছে এটা, মানে অন মানে উপরে, অ্যাবভ মানে উপরে, ওভার মানে উপরে, বাট পার্থক্য হচ্ছে এটা। এছাড়াও দেখেন, এই ওভার প্রেপোজিশন আমাদের আরো কিছু জায়গায় ব্যবহৃত হয়, সেটা হচ্ছে সমগ্র অর্থে। সমগ্র অর্থে মানে কি জানেন? আমি আমি সমগ্র বিশ্ব ভ্রমণ করব, এই কথাটা ইংলিশে কিভাবে বলতে হয়? আই উইল ট্রাভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড। কি বললাম? আই উইল ট্রাভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই জায়গাটাতে আমার ওভার প্রিপজিশনে ব্যবহার হয়। কর্তৃত্ব আরোপ অর্থে বা বিপরীত পাশে বোঝাতে ওভার বসে। কর্তৃত্ব আরোপ মানে কি? কারোর উপরে জোর খাটানো। যেমন মনে করেন আপনি একটা জায়গায় ভাড়া বাসায় থাকেন, এখন আপনার বাসার মালিক, আপনি ভাড়াটিয়া, আপনার বাসার মালিক আপনাকে ছাদ ব্যবহার করতে দেন, এবং সে আরো বিভিন্ন বিষয় আপনাকে বলে গিয়েছে, বিভিন্ন রুলস বা নিয়ম সে আপনার উপর জারি করেছে, যে এই কাজটা করা যাবে না, আমাদের বাসায় থাকতে হলে এগুলো করা যাবে না, ময়লা এখানে ফেলা যাবে না, ছাদে এইভাবে কাজ করা যাবে না, এই ধরনের কথা আপনাকে মনে করেন বললো। অর্থাৎ কি করলো? সে আপনার উপর কিন্তু একটা কর্তৃত্ব আরোপ করলো। কথাটা বুঝবেন? অর্থাৎ এই জায়গাটাতে আপনি বলতে পারেন, এই দেখেন আমি লিখে দেখাই, আপনি এরকম বলতে পারেন যে হি imposed many rules over
মি, সে ইম্পোজ মানে আরোপ করা, জারি করা, সে আমার উপর অনেক নিয়ম জারি করেছে। হি ইম্পোজড মেনি রুলস ওভার মি। এই জায়গাটাতে এই ওভারের ব্যবহার হয় কোথায়? এই কর্তৃত্বের অর্থে। আবার দেখেন এই বিপরীত পাশে বোঝাতে ওভার বসে। বিপরীত পাশে জিনিসটা কেমন জানেন? মনে করেন আপনি একজনকে খুঁজতে গিয়েছেন একটা নতুন জায়গায়, জানেন না বাড়ি কোথায়, গ্রামের নামটা জাস্ট জানেন, গেলেন, আরেকজনের সঙ্গে দেখা হলো, আপনি শুনতেছেন, এক্সকিউজ মি, ক্যান ইউ টেল মি আর ডু ইউ নো এখানে রহিমের বাড়িটা কোথায়, ওয়ার ইজ রহিমস হোম, অথবা রহিম কোথায় থাকে, ওয়ার ডাজ রহিম লিভ হিয়ার, ওয়ার ডাজ রহিম লিভ। এই কথাটা আপনি বলছেন। এখন একজন আপনাকে উত্তর দিচ্ছে, সে রহিমের নেইবার্স বা প্রতিবেশী, সে আপনাকে বলছে যে রহিম তো ওই ব্রিজের ওই পার থাকে, নদীর ওই পারে থাকে, খালের ওই পারে থাকে। আপনার বাড়ি, বাড়ির সামনে একটা খাল আছে বা একটা নদী আছে বা একটা ব্রিজ আছে, ব্রিজের ওই পারে আরো অনেকগুলো ঘর বাড়ি আছে যারা আপনার রিলেটিভস বা আপনার নেইবার্স প্রতিবেশী, আপনার বাড়ির পাশে না, বাড়ির ওই পার। এরকম থাকে না, খালের এই পার কিছু লোকের বাড়ি, খালের ওই পার কিছু লোকের বাড়ি। তাহলে আপনি যদি বলেন যে তারা নদীর ওই পারে বাস করে, এখানে না, তারা ওই খালের ওই পারে বাস করে, দে লিভ ওভার দ্য ক্যানেল, দে লিভ ওভার দ্য ব্রিজ, দে লিভ ওভার দ্য রিভার। এরকম ভাবে এই বিপরীত পাশে, অন্য পাশে বোঝানোর জন্য ওভার প্রিপোজিশনের ব্যবহার হয়। আমি কি বোঝাতে পারলাম? আপনারা কি কিছু বুঝতে পারতেছেন, শিখতে পারেন যে বিষয়গুলো বলছি? নেওয়া যায়? ক্লিয়ার আমাদের ধন্যবাদ। ওকে, আমি জানি না আপনারা নিতে পারছেন কিনা, কারণ গ্রামেটিক্যাল বিষয় তো একটু কষ্ট হয় বুঝতে, বা এইভাবে আগে শিখছেন কিনা প্রিপোজিশন আমি এটাও জানি না। কিন্তু আমি চেষ্টা করি সর্বোচ্চটা বোঝানোর প্র্যাকটিক্যাল ওয়েতে যতটা পারা। জি স্যার, জি স্যার, জি আহ, কারণ স্যার। কারণ দেখেন, কারণ হ্যাঁ কালকে থেকে হ্যাঁ কালকে থেকে মেইন ক্লাস শুরু হবে। যারা ভর্তি হতে চান এখনো ভর্তি হতে পারবেন। আগামীকাল সন্ধ্যার ভিতরেই ভর্তি হবেন, তাহলে আগামীকাল রাত থেকে পেইড কোর্সে ক্লাস শুরু করতে পারবেন। তো যেটা আমি বলছি আপনাদের, দেখেন, এই যে জিনিসগুলো আমি পড়াচ্ছি, দেখেন এগুলো আপনি বিভিন্ন বইতেও পাবেন। এই যে আমি তৈরি করেছি, আমি সৃষ্টি করেছি এরকম না। আপনি যে কোনো বইতে প্রেপোজিশন লিখে সার্চ দেন, আপনি পাবেন, যে কোনো ইউটিউব চ্যানেল যান পাবেন। কিন্তু এই যে প্র্যাকটিক্যালি এক একটা উদাহরণ দিয়ে যে আমি বোঝাচ্ছি, আপনি যখন একটা বই থেকে এটা পড়বেন, আপনি এই গতানুগতিক ধারাতে পড়ে আসবেন যে কোনো কিছু নিচে বোঝাতে বা কারো থেকে ছোট বোঝাতে আন্ডার বসে, অবস্থান বা পদমর্যাদা বা গুণগতর মান থেকে নিচে বোঝাতে বিলো বসে। এখন জাস্ট এইটুকুই আপনি পড়বেন, এইভাবে আপনার ব্রেনে আপনি কিন্তু জিনিসটাকে অ্যাকচুয়ালি পারফেক্টলি ঢুকাতে পারবেন না। এই দুটো কি আপনি বুঝতে পারলেন? আমি যে কথাটা বললাম, এই পড়লাম, পড়ে আপনাকে আমি যদি বলি যে এইভাবে এটা হলে আন্ডার বসে, এটা হলে বিলো বসে, আপনি কিছু বুঝলেন। কিন্তু এর আগের গুলো আপনি বোঝেননি, যেভাবে আমি প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিয়ে দিয়ে এই সবগুলো প্রেপোজিশন বুঝিয়েছি। তো এই লাইভ ক্লাস করা বা একটা টিচার, একটা মেন্টরের অধীনে থেকে ক্লাস করার বেনিফিট এইটাই। নিজে পড়লে এই জায়গাগুলো ওইভাবে ডেভেলপমেন্টটা আসে না। আসে, সময় লাগে প্রচুর, বছরের পর বছর শিখতে থাকতে হয়, জানতে থাকতে হয়। বাট এই একটা মেন্টরের অধীনে থাকতে এইভাবে দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে কভার করা যায়। এরপর দেখেন, আহ যেটা আছে, আন্ডার মানে নিচে, বিলো মানে নিচে। এই এই আন্ডার মানে দেখেন কোনো কিছুর নিচে বোঝাতে বা কারো চেয়ে বয়সে ছোট। যেমন হি ওয়ার্কস আন্ডার মি, এর মানে কি জানেন? সে আমার অধীনে কাজ করে, সে আমার অধীনে কাজ করে, আমরা এরকম বলি না? বিলো মানে কি? অবস্থান বা পদমর্যাদা। আমি দেখাচ্ছি এগুলোর মানে প্র্যাকটিক্যাল ব্যবহার আছে, এটা এখানে আপনারা বুঝবেন না। বাহাইন্ড মানে পিছনে, বিয়ন্ড। আচ্ছা আমি এইটা একটু বলি, এখান থেকে এটা একটু বলি, এটা অনেকে আনফ্যামিলিয়ার বা জানে না। দেখেন, এই বিয়ন্ড হচ্ছে নির্দিষ্ট সময় পর বা কল্পনার বাহিরে বা সামর্থ্যের বাহিরে বোঝাতে বিয়ন্ড প্রেপোজিশন বসে। কোথায় বসে বললাম? নির্দিষ্ট সময় পর, কল্পনার বাহিরে বা সামর্থ্যের বাহিরে বোঝাতে আমাদের এই বিয়ন্ড প্রেপোজিশনটা কিন্তু বসে থাকে। যেমন, জিনিসটা কেমন? মনে করেন আপনি বাজারে গিয়েছেন একটা বাইক কিনতে। কথাটা একটু বুঝবেন। একটা বাজার বা একটা মার্কেটে আপনি একটা বাইক কেনার জন্য গিয়েছেন। ফর এক্সাম্পল, আপনি R15 কিনবেন। এখন তার দাম মনে করেন 4 লাখ টাকা। হ্যাঁ, এখন আপনার বাজারে গিয়ে পছন্দ হয়েছে MT-15, ইয়ামাহা MT-15, যার দাম 5,25,000 টাকা। R15 আর আপনি কিনতে চাচ্ছেন। এখন
যখন আপনি ওই MT-15 কিনতে চাচ্ছেন, ওই বাজেট তো আপনার কাছে নেই, আপনার কাছে আছে 4 লাখ টাকা। এখন আপনি কি করবেন? এই সিচুয়েশনে আপনি এরকম কথা বলতে পারেন, দ্য প্রাইস অফ দিস বাইক ইজ বিয়ন্ড অফ মাই বাজেট। কি বললাম বলেন তো? এ দেখেন, কি বললাম? দ্য প্রাইস অফ দিস বাইক ইজ বিয়ন্ড অফ মাই বাজেট। অর্থাৎ এই বাইকের প্রাইসটা বা এই বাইকের মূল্যটা আমার বাজেটের বাইরে, আমার সাধ্যের বাইরে, আমার সীমানার বাইরে। অর্থাৎ এই বাইকের যে দাম বা যে প্রাইস, অতগুলো টাকা আমার কাছে নেই। আপনি একটা পোশাক কিনতে গেছেন, একটা ড্রেস আপনার পছন্দ হয়েছে, বাট যে দাম সে টাকা আপনার কাছে নেই। আপনি কি বলতে পারেন? দ্য প্রাইস অফ দিস ড্রেস ইজ বিয়ন্ড অফ মাই বাজেট। বিয়ন্ড মানে আমার কল্পনার বাহিরে, সামর্থ্যের বাহিরে, সাধ্যের বাহিরে থাকা বোঝাতে এই বিয়ন্ড প্রেপোজিশন এর ব্যবহার হয়ে থাকে। বিয়ন্ড, আবার বলছি, কল্পনার বাহিরে, সাধ্যের বাহিরে বা সীমানার বাহিরে থাকা বোঝায়। এরপর দেখেন ইনটু। এটার ব্যবহার আমরা অনেকেই জানি না। ইনটু এর মানে হচ্ছে প্রবেশ বা গতিশীল অবস্থা, রূপ পরিবর্তিত হওয়া বা দলে দলে ভাগ হওয়া বোঝাতে আমাদের এই ইনটু প্রেপোজিশন বসে। এটা আবার কেমন? একটু বোঝার ট্রাই করেন। প্রবেশ বা গতিশীল অবস্থা, দলে দলে ভাগ হওয়া, রূপ পরিবর্তিত হওয়া, মানে বাইরে থেকে গতিশীল অবস্থায় ভিতরে কোনো কিছু ঢুকতেছে, অ্যাক্সেস করতেছে। হ্যাঁ, ডোন্ট গেট ইনটু রানিং ট্রেন। চলন্ত ট্রেনে উঠুন, একটা ট্রেন মনে করেন চলতেছে, আপনি দৌড়াই গিয়ে ট্রেনের ভিতরে উঠতে যাচ্ছেন। তো এই জায়গাটাতে ইনটু এর ব্যবহার হয়। ছেলেটা এই মাত্র রুমে প্রবেশ করলো, দ্য বয় এন্টার্ড ইনটু দ্য রুম জাস্ট নাও। দ্য বয় এন্টার্ড ইনটু দ্য রুম, এন্টার্ড ইনটু দ্য রুম অর্থাৎ বাইরে থেকে এসে ভিতরে কেউ ঢুকলো। তো এরকম বাইরে থেকে একটা গতিশীল, একটা চলনশীল অবস্থায় কোনো কিছুর ভিতরে কোনো কিছু প্রবেশ করতেছে, সেখানে আমার ইনটু প্রেপোজিশনের ব্যবহার হয়। এছাড়া দলে দলে ভাগ হওয়া বোঝাতেও ইনটু বসে। এই দলে দলে ভাগ হওয়া মানে কি, বা এই জিনিসটা কি জানেন? মনে করেন বাংলাদেশে একটা পলিটিক্যাল পার্টি আছে, একটা রাজনৈতিক দল আছে আপনার, আহ কি বলবো, জাতীয় পার্টি। এখন জাতীয় পার্টির অনেকগুলো গ্রুপ হয়ে গেছে। একটা চালায় জিএম কাদের, একটা চালায় রওশন এরশাদ, আরেকটা চালায় এরশাদ সাহেবের ছোট বউ, মনে করেন বিদিশা এরশাদ। হ্যাঁ, এখন আমি যদি বলি যে এই জাতীয় পার্টি 3টা ভাগে বিভক্ত হয়ে গেছে। কি বললাম? জাতীয় পার্টি 3টা ভাগে বিভক্ত হয়ে গেছে। এই যে কথাটা আমি বললাম, এটা ইংলিশ কি হয় জানেন? জাতীয় পার্টি has been divided into three parts or three groups. Three groups. কি লিখলাম? জাতীয় পার্টি has been divided into three groups. এই ইনটু এর ব্যবহার হচ্ছে এটা, অর্থাৎ ভাগ করে দেওয়া, দলে দলে ভাগ হওয়া বোঝানো। দে আর ডিভাইডেড ইন্টু ফোর গ্রুপস, তারা 4টা গ্রুপে বিভক্ত। জাতীয় পার্টি হ্যাজ ডিভাইডেড ইন্টু থ্রি গ্রুপস, এই যেটা বললাম। সো এইভাবে আমার ইনটু প্রেপোজিশনের ব্যবহার হয় 2টা জায়গায়। একটা হচ্ছে বাইরে থেকে ভিতরে কোনো কিছু ঢুকতেছে, অ্যাক্সেস করতেছে, প্রবেশ করতেছে, প্রবেশ বা গতিশীল অবস্থা বোঝাতে আমাদের এই ইনটু প্রেপোজিশনের ব্যবহার হয়, প্রবেশ বা গতিশীল অবস্থা। আরেকটা কি বললাম? আরেকটা হচ্ছে দলে দলে ভাগ হওয়া বা রূপ পরিবর্তিত হওয়া। এই সিচুয়েশন বা এই সেন্সটা বোঝানোর জন্য ইনটু প্রিপোজিশনের ব্যবহার হয়ে থাকে। উইথ, কোনো কিছুর সাথে বস্তু দ্বারা বোঝাতে উইথ বসে। বাই, অন্যের দ্বারা নির্দিষ্ট সময়, পরিমাণ, নির্দেশ, এগুলোর জন্য বাই বসে। বাই এর ব্যবহার আছে। ডিউরিং মানে ধরে বোঝায়। ফর মানে জন্য বা কারণ, চতুর্থী বিভক্তি এটা। যেমন আই উড লাইক টু ডু সামথিং ফর ইউ, আমি তোমার জন্য কিছু করতে চাই। হ্যাঁ, এরকম। আমরা প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসবো, এখানে এত বেশি কথা বলতে গেলে সময় চলে যাবে। একটু ওয়েট করেন, আমি আপনাদের মেইন জায়গাটা তো এখনো দেখাইনি। তো এরপর দেখেন অফ, এই জায়গাটা একটু খেয়াল করেন। এই ও ডাবল এফ অফ, আরেকটা হচ্ছে ও এফ অফ, পার্থক্যটা কি?
এই ও ডাবল এফ যেটা, এই অফ এর মানে আমরা বলি না দরজাটা অফ করো, এটা বন্ধ করো, এই বন্ধ করা ইংরেজি হচ্ছে এই ও ডাবল এফ, অফ মানে ক্লোজ করা, বন্ধ করা, বিচ্ছিন্ন অর্থে বা মূল্য ছাড় অর্থে আমার এই অফ প্রেপোজিশন বসে, কোনো কিছু থেকে পড়ে যাওয়া অর্থে অফ। আর ও এফ, অফ, এর মানে হচ্ছে এ, র, ষষ্ঠী বিভক্তি, কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু বোঝাতে, কারো কোনো কিছু পজেস করা বোঝাতে এই অফটা বসে। যেমন এটা মিস্টার আজাদের গাড়ি, আজাদ, আজাদের, দিস ইজ দ্য কার অফ মিস্টার আজাদ, অফ মিস্টার আজাদ। এই ব্রিফকেসটা চামড়ার তৈরি, দিস ব্রিফকেস ইজ মেড অফ লেদার, লেদার মানে চামড়া, অফ লেদার চামড়ার, অর্থাৎ এই অফটা হচ্ছে এর, র অর্থটা দেয় কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু বোঝানোর জন্য অফ প্রেপোজিশনের ব্যবহার হয়। আর ও ডাবল এফ, এই অফের মানে হচ্ছে বিচ্ছিন্ন অর্থ বা মূল্য ছাড়া অর্থ। এরপরে একটু বোঝার ট্রাই করেন। এখানে একটা আছে দেখেন উইদিন, এই উইদিন মানে কি জানেন? উইদিনের মানে হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে বা সীমানার মধ্যে বোঝাতে উইদিন বসে। উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, ফিশ ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, উই ক্যান নট লিভ অলসো উইদাউট ওয়াটার। ফ্রম হতে বা থেকে বোঝায়। এই উইদিনটা আমি একটু বলি, মনে করেন আমি প্রথমে একটা সেন্টেন্স লিখছিলাম না টুয়ার্ডস দিয়ে, যেমন আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট, আপনি আপনার বাসায় বসে থাকতে ভালো লাগতেছে না, তো আপনি আপনার মাকে বলছেন যে মা আমি একটু বাজারের দিকে যাচ্ছি, তো আপনি কি বললেন যে আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট, আমি বাজারের দিকে যাচ্ছি। আই অ্যাম কথাটা একটু বুঝবেন, গোয়িং টুয়ার্ডস মার্কেট, আমি বাজারের দিকে যাচ্ছি। এবার আপনি কি বলছেন? আমি বাজারের দিকে যাচ্ছি। এবার আপনি কি বলছেন? যে আমি 20 মিনিটের মধ্যে ফিরে আসবো, এরকম একটা কথা আপনি বললেন যে আমি 20 মিনিটের মধ্যে ফিরে আসবো। এই কথাটা আপনি ইংলিশে কিভাবে ডিসক্রাইব করবেন দেখেন, আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস, 20 মিনিটস, কি বললাম? আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস, আমি 20 মিনিটের মধ্যে ফিরে আসবো। এই জায়গাটাতে মূলত উইদিন প্রেপোজিশনের ব্যবহার হয়, অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ের ভিতরে কোনো কিছু করা বোঝাতে, নির্দিষ্ট একটা টাইমের ভিতরে কোনো কিছু হওয়া বোঝাতে আমাদের কোন প্রেপোজিশন বসে? উইদিন প্রেপোজিশন। বুঝতে পারছেন? তো এরপর দেখেন এখানে প্রেপোজিশন গুলো ডিটেলস ব্যবহার দেওয়া আছে, যেগুলো মেইন বা ইম্পর্টেন্ট প্রেপোজিশন সেগুলো আমি সবই আপনাদের এখানে আলোচনা করছি। আর এটা তো একদিনে শেষ হয় না, এবং একদিনে কেউ মুখস্থও করতে পারে না। আমি এগুলো কিভাবে শেখাই জানেন? ওই যে আপনারা গত ক্লাসে দেখছিলেন, যারা ছিলেন গত ক্লাসে, যে কিভাবে আমি প্যাসেজ অ্যানালাইসিস করছিলাম, এক একটা প্যাসেজ নিয়ে কিভাবে প্রত্যেকটা মানে সেন্টেন্সকে আমি ডেসক্রাইব করছিলাম একটা প্যাসেজে। ওই প্যাসেজ গুলো যখন আমি আমার স্টুডেন্টদেরকে অ্যানালাইসিস করে দিই, সেইখানে একটা প্যাসেজের ভিতর যে প্রেপোজিশন গুলো থাকে, ওই প্রেপোজিশন গুলো ওই সময় আমি স্মরণ করাই দেই যে দেখেন এইখানে এই প্রেপোজিশন আছে, এটা কিন্তু এই কারণে আছে, এই রিজনের কারণে এই প্রেপোজিশনটা এখানে আমার বসতেছে। এইভাবে ডেইলি প্র্যাকটিস করতে করতে এগুলোকে ডেভেলপ করতে হয়, একদিনে হয় না। যেমন এইখানে প্রেপোজিশনের ব্যবহার সব দেওয়া আছে, এখন এটা আছে বলে আপনি কি একদিনে সব মুখস্থ করে ফেলতে পারবেন, ব্রেনে রাখতে পারবেন না। কিন্তু আপনি এটা ভেঙে ভেঙে পড়েন বা যত প্র্যাকটিস করবেন তত বেশি পারবেন। আমি পিডিএফ ফাইল আপনাদের পাঠিয়ে দিব, আপনারা যারা ফ্রি ক্লাস করছেন এটা আমি পাঠিয়ে দিব। এবং এটা আমার যেটা মেইন জায়গা বা বোঝানোর সেটা আমি বুঝিয়েছি। এখানে যে জিনিসগুলো আছে না, এটা যেন টিচারের হেল্প নেওয়া লাগে না, বাংলা দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে, আপনি নিজেই এটা পড়লে পারবেন। বাট এখানে আপনাকে টাইম দিতে হবে, ভেঙে 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 পড়তে হবে। তারপরে একটু দেখাই দেই, ওয়েট করেন। একটু এটা দেখার পরে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল যে রিডিং করা যেটা, সেটা আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে ইংলিশের প্যাসেজ রিড আউট করতে হয়। অনেক সুন্দর একটা গল্প আছে, গল্পটা আমি আপনাদের পড়ে শোনাবো, দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে। একটা সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট সম্পর্কে একটা কনসেপ্ট পাবেন, অ্যাকচুয়াল মিনিংটা বুঝতে পারবেন, টেন্স গুলো আইডেন্টিফাই করা শিখতে পারবেন। অর্থাৎ সেন্টেন্সকে মানে প্যাসেজ কম্প্রিহেনশন যেটাকে বলা হয়, আমরা যারা আইএলটিএস এর এক্সাম ফেস করি, রিডিং পার্ট সব থেকে কঠিন আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি। আইএলটিএস এর যে 4টা পার্ট আছে, লিসনিং, স্পিকিং, রাইটিং এন্ড রিডিং, রিডিং পার্টটাই কিন্তু সব থেকে হার্ড। আপনি যদি প্যাসেজ বুঝতে না পারেন, ভোকাবুলারি ক্লিয়ার কনসেপ্ট না থাকে, আপনি কখনোই এমসিকিউ বা কোশ্চেন, ব্রড কোশ্চেন অথবা টেবিল, এগুলোর অ্যান্সার আপনি করতে পারবেন না পারফেক্টলি। রাইটিংটাও সহজ, স্পিকিং আরো সহজ, লিসনিং তার থেকেও সহজ। মেইনলি যারা প্রবলেম ফেস করে বা যারা ভালো মার্ক গ্যাদার করতে পারে না আইএলটিএস, মোস্ট অফ দ্য স্টুডেন্টস কিন্তু রিডিং এই ফেল করে, রিডিং যে কোর্সটা থাকে। কিভাবে প্যাসেজ রিড আউট করতে হয় এটা আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে আমরা এটা একটু দেখি। দেখেন,
ওই যে যা যা আমি বলছিলাম সব সেইগুলোই, বা দু একটা জিনিস একটু বেশি দেওয়া আছে। ছোট স্থান, শহর বা জায়গার পূর্বে অ্যাট বসে। হি লিভস অ্যাট মিরপুর, হি লিভস অ্যাট নোয়াখালী। হ্যাঁ, নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট বসে। আই গো টু স্কুল অ্যাট 9 AM, এগুলো কিন্তু আমি আলোচনা করে দিয়েছি আপনাদের অলরেডি। হি গোস টু ইউনিভার্সিটি অ্যাট 10 AM। দূরত্ব বোঝাতে অ্যাট বসে, এইখানে একটু খেয়াল করেন। যেমন ঢাকা ইজ অ্যাট 200 কিলোমিটার ফ্রম হিয়ার, সিলেট ইজ অ্যাট 100 কিলোমিটার ফ্রম হিয়ার। ঢাকা এখান থেকে 200 কিলোমিটার দূরে, সিলেট 100 কিলোমিটার দূরে। দামের পূর্বে অ্যাট বসে, যেমন পটেটো সেলস অ্যাট 50 টাকা পার কেজি, আলু পার কেজি 50 টাকায় বিক্রি হয়। আপেল সেলস অ্যাট 150 টাকা পার কেজি। হ্যাঁ, বয়স বোঝাতে অ্যাড বসে। হি পাস্ট এসএসসি এট 16, হি পাস্ট এইচএসসি এট 18। সে 16 সালে এসএসসি পাস করেছে, 18 সালে এইচএসসি পাস করেছে। এখন দেখেন কি কি থাকলো এখানে, যে ছোট স্থান, সময়, দূরত্ব, দাম এবং বয়স, এগুলো আছে, ঠিক আছে। কিন্তু আমি আপনাদের এখানে একটা হিন্ট দিই, এটা কোনো রুলস না বা কোনো নিয়ম না, কিন্তু একটা বিষয় মনে রাখবেন, নিউমেরিক ওয়ার্ডের আগে কিন্তু মোস্ট অফ দ্য টাইম এই অ্যাট প্রেপোজিশন বসে। নিউমেরিক ওয়ার্ড মানে কি জানেন? সংখ্যাবাচক শব্দ। মানে আপনি সব রুলস ভুলে যান, এখানে 2 নাম্বার থেকে একটু দেখেন। 9টা, 10টা, এই যে 200, 100, 50, 150, 16, 18, প্রত্যেকটা নিউমেরিক ওয়ার্ড না? এবং এদের আগে কিন্তু অ্যাট আছে। মানে এটা কিন্তু কোনো নিয়ম না, জাস্ট একটা হিন্ট আপনাদের দিলাম। মোস্ট অফ দ্য টাইম অ্যাট প্রেপোজিশন কিন্তু এই পজিশন গুলো বা এইরকম নিউমেরিক ওয়ার্ড এদের আগে বসে থাকে। এছাড়া মেইনলি অ্যাটের ব্যবহার কি কি বললাম, যে ছোট স্থান বা জায়গার আগে অ্যাড বসে, সার্টেন টাইমের আগে অ্যাড বসে, দূরত্ব বোঝাতে অ্যাড বসে, দামের পূর্বে অ্যাড বসে, বয়স বোঝাতে অ্যাড বসে। এই হচ্ছে ব্যবহার। আমি এইগুলো আমার পড়াতেও ইচ্ছা করে না, কারণ যেগুলো প্র্যাকটিক্যাল ওইটা পড়ানো যায় না সেগুলো পড়াতেও ভালো লাগে না। আমি আপনারা জানেন, আপনারা যারা ফার্স্ট ডে থেকে আমার এই ফ্রি ক্লাস গুলো পড়ে আসছেন, প্রত্যেকটা বিষয় কিভাবে ইন ডিটেলস আমি শিখাই বা বোঝাই। দেখেন, আমার হাজার হাজার লাখ লাখ সাবস্ক্রাইবার নেই, বা আমি এইটা নিয়েই পড়ে থাকি না, এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে। আমার আমি একটা পার্মানেন্ট জবের ভিতরে আছি। আমি এই রাতের বেলায় আমার ফ্রি টাইম বা লেজার টাইমটাকে কাজে লাগিয়ে আমি এই ব্যাচ গুলো পরিচালনা করি। বাট আমি যাদেরকে পড়াই, আমি এতটুকু আপনাকে অ্যাসিওর করতে পারি, যদি আমার সঙ্গে লাস্ট পর্যন্ত থাকে, সে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের হবে। সেই কনফিডেন্টটা আমার নিজের মধ্যে আছে, কারণ আমি কোনো জায়গা থেকে কম রাখি না। আমার ভিতরে যতটুকু আছে, একটা ক্লাসে যতটুকু দেওয়া যায় সবটুকু দেওয়ার চেষ্টা করি। অনেক পরিশ্রম করে আমি পড়াই, এতটুকু আমি নিজে বলতে পারি। এবং যারা প্রথম দিন থেকে আমার ক্লাসগুলো করছেন, তারা এটা ভালোভাবেই অনুধাবন করতে পারবেন বা বুঝতে পারবেন যে ওই লোকটা কেমন পড়ায়। আপনি বাংলাদেশে অনেক বড় বড় প্রতিষ্ঠান দেখবেন, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, অনেক ভালো ভালো টিচার, কোর্স আছে। হ্যাঁ, আমি কারো নাম বলবো না, বাট 500 টাকার কোর্স, 900 টাকার কোর্স, 1000 টাকা, 1200 টাকা, অনেক কোর্স আছে দেখবেন। এত ঘন্টার ক্লাস, এত দিনের ভিতরে আপনি ফ্লুয়েন্ট হবেন। বিভিন্ন বিজ্ঞাপন, প্রচুর বিজ্ঞাপন আপনি দেখবেন। আপনি সেই কোর্স গুলো কিনবেন বা করবেন, আর আমার এই ফ্রি ক্লাস গুলো করবেন। আমার কোনো পেইড কোর্সের কথা বলছি না, আমার জাস্ট এই ফ্রি ক্লাস গুলো আপনি কমপ্লিট করবেন। যদি তার থেকে বেশি ডেভেলপমেন্ট বা বেনিফিটেড আপনি না হন, তখন আপনি আমাকে বলবেন। আমি যদি ফুল টাইম এটা নিয়ে কাজ করতাম বা এটা নিয়ে থাকতে পারতাম, কন্টেন্ট ক্রিয়েট করতাম, ওইভাবে বিজ্ঞাপন দিতে পারতাম, হয়তো আমি এখানেও বড় কিছু করতে পারতাম। বাট একটা জায়গার ভিতরে আমি চলে গেছি, তো এই জন্য ওইভাবে হয় না। বাট এটা, এই ল্যাঙ্গুয়েজটা আমি জানি, পারি, একটা নেশা, একটা পেশা থেকে গেছে, তাই আমি পড়াই। আমি অত ঝামেলার ভিতর যাই না। আমার কিন্তু আর কোনো পার্টনার নেই বা কেউ নেই যাকে আমার শেয়ার করতে হয়, ভাগ দিতে হয়। এই আমি যাদেরকে পড়াই সবকিছু আমি নিজে নিজেই মেনটেন করি, আমারই করতে হয়। তো আমি যাদেরকে পড়াই আমার বেশি দরকার নেই, অল্প স্টুডেন্ট থাকুক, বাট যারা থাকবে তারাই যেন এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের হয়, আমি সেইটা করার চেষ্টা করি। আমি 500 টাকা করে কোর্স ফি নিলে আপনার হয়তো 200 জন 300 জনকে একসাথে পড়াতাম। এই গতানুগতিক ধারায় ক্লাস নিতাম, কে কতটুকু ডেভেলপ করলো এটা আমি আমার ওইভাবে বুঝতে পারতাম না। কিন্তু এইখানে যে ক্লাসগুলো নিচ্ছে, আমার 200 জন দরকার নেই তো, আমার 20 জন হোক। সেই 20 জন যদি ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, তাহলে লাগে কি, এটাই তো আনন্দের। ওইখান থেকে ওরা বলে আমার ভাই কোর্স করবে, আমার বোন কোর্স করবে, এইভাবে তারা আসে পড়ে। অত তো ঝামেলার ভিতর যাওয়ার দরকার নেই। আপনি পড়লেন, আপনি শিখতে পারলেন না, ক্লাস করলেন, কোর্স করলেন, কোর্স করে তো আপনি শিখতে পারবেন না। আপনি যত ভালো টিচার পড়াক, আমি পড়াই আর যত নাম করা টিচার পড়াক, একটা প্রতিষ্ঠানে আপনি অফলাইনে করেন, অনলাইনে করেন, যেভাবেই আপনি ইংলিশটা শিখতে যান না কেন, কোনো টিচার পড়ালো, আপনি শিখলেন, পড়লেন, এভাবে কখনো ইংলিশ কমপ্লিট করা যায় না। ইংলিশে কথা বলতে গেলে আপনাকে কথা বলতে হবে, এটা একটা ভাষা, এটা সায়েন্স না বা ম্যাথ না। আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে। তো সেই কাজটা কিন্তু আমি এখানে করিয়ে থাকি। আমার যারা পেইড কোর্সে আসে, পেইড কোর্সের বেনিফিট এইটাই, টু ওয়ে কমিউনিকেশনটা থাকে, ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে। আপনার থেকে আমি স্পিকিং টেস্ট নেই, স্পিকিং প্র্যাকটিসটা আপনি এখানে করতে পারবেন। এটা যদি না করতে পারেন, এই যে ক্লাস আমি নিচ্ছি, আমি যত ভালো বোঝাই, এরকম 1000টা ক্লাস নিলেও কোনো লাভ হবে না।
অনেক জায়গায় আছে দেখবেন ইংলিশ কোর্স করে মানুষ, বড় ভালো ভালো প্রতিষ্ঠান আছে। কেউ খারাপ শেখায় এটা আমি বলবো না, সবাই ভালো শেখায়, আপনারাও শেখেন। বাট শিখে কতজন কথা বলতে পারে, কতজন পারফেক্টলি কনফিডেন্টের সাথে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে? কিন্তু আমার প্রত্যেকটা স্টুডেন্ট পারে, বিশ্বাস নয় আপনি দেখেন আমার ইউটিউব চ্যানেলে ক্লাস, প্রতিদিন পেইড কোর্সের ক্লাসও আপলোড করা থাকে, ল্যাঙ্গুয়েজ ক্লাবের ক্লাস। প্রতিদিন তারা কিভাবে কমিউনিকেশন করছে, কিভাবে কনভারসেশন করছে, কিভাবে প্র্যাকটিস করছে। 2 বছর 3 বছর আগের স্টুডেন্ট, 2021 সালে ভর্তি হয়েছে, সেই স্টুডেন্ট এখনো পর্যন্ত আমার ল্যাঙ্গুয়েজ ক্লাবে থেকে প্র্যাকটিস করতেছে 3 বছর, 3.5 বছর ধরে। সে পারে কিন্তু সবকিছুই কাভার মুখস্থ, তারপরেও সে চর্চায় রাখছে, প্র্যাকটিস করতে ভালো লাগে, সবার সাথে আড্ডা দিতে ভালো লাগে। তো এই এই হচ্ছে বিষয়। এবং একটা স্টুডেন্টকে ফ্লুয়েন্ট করতে পারা এটা যে কতটা আনন্দের, এটা একজন টিচারই জানে। কথা বুঝতে পারছেন? এবং যে লাস্ট পর্যন্ত থাকে সে অবশ্যই ফ্লুয়েন্টলি পারবে। আমি যে স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াই, যে মেথড ফলো করে পড়াই, আমি সবসময় প্র্যাকটিক্যাল জায়গাটা বোঝানোর চেষ্টা করি এবং এই ল্যাঙ্গুয়েজের অরিজিনটা বের করি, যে আমার নিডসটা কি, নিড অ্যানালাইসিসটা করতে হয়। যারা আহ, কেউ পাবলিক ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টে পড়ছেন এরকম কেউ আছেন কিনা এখানে আমি জানি না। যদি থাকেন, পাবলিক ইউনিভার্সিটির বিভিন্ন ভার্সিটিতে আছে, বাংলাদেশের ইংলিশ ডিপার্টমেন্টে একটা কোর্স আছে, সিলেবাস অ্যান্ড ম্যাটেরিয়াল ডিজাইন। এই কোর্সটার নাম কেউ শুনছেন কিনা জানি না। আমাদের তো মেইন কোর্স, আমি তো অন্য কোনো সাবজেক্ট থেকে পড়াশোনা করে এসে আপনাকে পড়াচ্ছি না। হ্যাঁ, যে অন্য কোনো সাবজেক্ট থেকে অনার্স করে মাস্টার্স করে ইংলিশ উপর কোর্স করে পড়াচ্ছে এরকম না, আমার তো মেইন সাবজেক্ট ইংলিশ। একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে আমি ইংলিশেই অনার্স মাস্টার্স করছি এবং লিঙ্গুইস্টিকে পড়ছি, আইএলটিএস দিয়ে টোফেল দিলাম। তো আপনার 52-53টা কোর্স আমার করে এখানে আমার ইয়ে করতে হচ্ছে, এবং একাডেমিক কোর্স, সেটা কোনো ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান না, আমার ইউনিভার্সিটির একাডেমিক কোর্স। তো সেইখানে একটা কোর্স যারা অনার্সের থার্ড ইয়ারে পড়ে, সিলেবাস অ্যান্ড ম্যাটেরিয়ালস ডিজাইন নামে একটা কোর্স আপনারা পাবেন, আমার এখনো মনে আছে। সেইখানে নিড অ্যানালাইসিস বলে একটা টপিক ছিল। এই টপিকটাতে, মানে এই কোর্সটা পড়লে বোঝা যায় যে একটা স্টুডেন্টকে মূলত কিভাবে শিখাতে হয়, তার পার্সপেক্টিভটা কি, সে কি চায়, তাকে, মানে আমার দরকার কোন জিনিসটা সেই অনুযায়ী আমি পড়বো। আমি তো গতানুগতিক ধারাতে গ্রামার বা ডিপলি গ্রামার আমি পড়বো না, আমার যে জায়গাটা লাগবে আমার সেইটাই তো আমাকে করতে হবে। আমি এই জায়গাটা আমি বুঝতে পারি একটা স্টুডেন্ট কতটুকু পারলো, কোন জায়গায় পারতেছে না, তার কি দেওয়া দরকার তাকে, এইটুকু আমি অনুধাবন করতে পারি এবং আমি সেইভাবেই পড়াই। এই জন্যই আমি ফ্লুয়েন্ট এবং এক্সপার্ট প্রত্যেকটা স্টুডেন্টকে আমি করতে পারি, যদি সে আমার সাথে লাস্ট পর্যন্ত থাকে। 3 মাসও লাগে না, 2 মাস বা 2.5 মাসের ভিতরেই আপনি এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন, যদি রেগুলারিটি মেনটেন করে ক্লাসগুলো করেন এবং প্র্যাকটিসটা করেন। আমি যে ওয়েটা দিব সেই ওয়েতে প্র্যাকটিস করতে হবে, আমার সামনে স্পিচ দিতে হবে, অর্থাৎ স্পিকিং করতে হবে। কাজটা আপনার, আমার না। আমি কাউকে ওইভাবে গ্যারান্টিও দিই না যে আমার কাছে কোর্স করেন আপনি 2 মাস বা আপনি 15 দিন 20 দিনে এক্সপার্ট হতে পারবেন। অনেকে বলে আমি আপনার কাছে কোর্সটা করতে চাই, আমি শিখতে পারবো তো? আপনি শিখতে পারবেন কিনা আমি জানি? আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনার মুখ দিয়ে যদি কথা বের না করেন, আমি যত ভালো শিখাই আপনি শিখতে পারবেন? আপনি শিখলেন, শিখে বলতে পারবেন? বলতে তো পারবেন না, কাজ তো আপনার। এখানে তো আমি ওইভাবে কাউকে কিছু বলিনি যে আপনি এটা পারবেন ওটা পারবেন, কাজ আপনাকে করতে হবে, আপনি করলে পারবেন, না করলে না পারবেন। তো দেখেন এইভাবে অ্যাটের ব্যবহারটা হয়, এই ওয়ানের ব্যবহার, এগুলো আমি বলছি আপনাদের অলরেডি। আমি একটু ওই রিডিং প্যাসেজটাতে আসবো। তো দেখেন কোনো কিছুর উপর সংলগ্ন বোঝাতে অন বসে, যেটা অবজেক্টকে স্পর্শ করে থাকে, যেমন কিপ দ্য মোবাইল অন দ্য টেবল। বার, দিন বা তারিখের পূর্বে অন বসে, আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে, আমি শনিবার সেখানে গিয়েছিলাম। হি উইল কাম হিয়ার অন 17 জুন, অর্থাৎ ডেট অর ডে। আমি বলছিলাম না যে টাইম রিলেটেড প্রিপোজিশন যেগুলো, এখানে আমার অন বসে। আবার দেখেন নদীর তীর বোঝাতে অন বসে, ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা, খুলনা ইজ অন দ্য রূপসা। নির্ভরতা বোঝাতে অন বসে, উই লিভ অন রাইস, অর্থাৎ আমরা ভাতের উপর নির্ভর করে বেঁচে থাকি, ভাত খেয়ে বাঁচি। হি লিভস অন হিজ ফাদার, সে তার বাবার উপর নির্ভর করে বাঁচে। ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে, দ্য ব্যাংক ইজ অন দ্য 5th ফ্লোর, আওয়ার ক্লাস ইজ অন দ্য 3rd ফ্লোর, এই ব্যাংকটা 5ম তলায়, আমাদের ক্লাসটা 3য় তলায়। ইন, বড় স্থানের পূর্বে ইন বসে, হি লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন ইন্ডিয়া। হ্যাঁ, কিন্তু যদি দুইটা জায়গায় কম্পেয়ার করা থাকে, বড়টার আগে ইন, ছোটটার আগে অ্যাট। কোনো ভাষা বা বিষয় বোঝালে ইন বসে। আমি সবই এইখানে যা যা লেখা আছে আমি অলরেডি আপনাদের সামনে ডেসক্রাইব করে ফেলছি এগুলো। তো নিজেরা একটু পড়বেন, একটু প্র্যাকটিস করবেন, দেখবেন এগুলো আপনারা পারবেন, কোথাও প্রবলেম হবে না। আমি পিডিএফ ফাইল ক্লাস শেষে দিয়ে দিব। দেখেন, আই রোট এ পোয়েম ইন বেঙ্গলি, আমি বাংলায় একটা কবিতা লিখেছিলাম। আই এম স্টাডিং ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছি। হ্যাঁ, আই ওয়াজ বর্ন ইন 1980, হি ওয়াজ বর্ন ইন 2001। হ্যাঁ, এগুলো আমি বললাম অলরেডি। আর পেশার পূর্বে ইন বসে, হি জয়েন্ড ইন নেভি, আই জয়েন ইন বাংলাদেশ আর্মি, এনি কাইন্ডস অফ প্রফেশন।
আপনার এখানে ইন বসাতে হবে। অবস্থা বা মুড বোঝাতে হি ইজ ইন হ্যাপি মুড, আই এম ইন স্যাড মুড। আমরা বলি না সে প্রেমে পড়েছে, অর্থাৎ তার মনে প্রেম প্রেম ভাব জেগেছে। হি ইজ হি ফলস ইন লাভ, অর্থাৎ যে কোনো একটা মুডের ভিতর ডুবে থাকা, এখানে ইন বসে। তো এইভাবে আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করে ফেলবেন এই সেন্টেন্স গুলো, দেখবেন আপনার কঠিন লাগবে না। এরপর যদি কোথাও কোনো প্রবলেম হয় আমাকে ইনবক্সে নক দিবেন, জানাবেন, আমি আপনাদের সলভ করে দিব, আমি পিডিএফ ফাইল আপনাদের দিয়ে দিব। তো এগুলো সবই সহজ, বাংলা দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে, নিজেরাই পারবেন। দেখেন ফর মানে জন্য, যেমন আই উড লাইক টু ডু সামথিং ফর ইউ, আমি তোমার জন্য কিছু করতে চাই। হ্যাঁ, সময়ের আগে ধরে যাব, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আবার ফরের ব্যবহার হয়, যেমন হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 4 আওয়ার্স, সে 5 ঘন্টা ধরে কাজ করতেছে, 4 ঘন্টা। হ্যাঁ, পয়েন্ট অফ টাইম বোঝালে সিন্স বসে, থেকে বোঝালে, আর পিরিয়ড অফ টাইম বোঝালে ফর বসে। কারণ বোঝাতে ফর বসে, আই শ্যাল গো টু নেপাল ফর ট্যুর, অর্থাৎ আমি নেপালে গিয়েছিলাম ট্যুরের জন্য, ভ্রমণের জন্য। উই ওয়েন্ট টু জাপান ফর হায়ার এডুকেশন, আমরা জাপানে গিয়েছিলাম উচ্চ শিক্ষার জন্য। মেইনলি ফরের বাংলা অর্থটা হচ্ছে জন্য। তো নিজেরা একটু পড়বেন, দেখবেন পারবেন, এটা কঠিন লাগবে না, অনেক সহজে বুঝতে পারবেন। যেটা মেইনলি ডেসক্রাইব করে বা ডিটেলসে বলার, আমি অলরেডি আপনাদের এখানে বলে দিয়েছি, আলোচনা আমি করেছি এই টপিকের উপর, ঠিক আছে? তো আমরা এখন একটু রিডিং প্যাসেজের ভিতরে আসবো। আর এই প্রেপোজিশনটা যারা পেইড কোর্সে আসবেন তারা আরো ডিটেলস, এগুলো তো একদিনে শেষ হয় না, তো আপনারা ফ্রি ক্লাস করছেন বলে আমি দেখাই যাচ্ছি। যারা পেইড কোর্সে আসবেন তারা আরো ভালোভাবে ইন ডিটেলসে, ভেঙে ভেঙে, ধারাবাহিকভাবে, পেইড কোর্সের ক্লাস এত লং টাইম ধরে আমি নিব না। পেইড কোর্সের ক্লাস 1 ঘন্টা থাকবে, অর্থাৎ আমি যতটুকু পড়াবো ততটুকুই যাতে করে আপনি নিতে পারেন। বাড়তি শুধু পড়ায় চলে গেলে তো হবে না, সেই জিনিসটাকে তো আপনার ক্যাপচার করতে হবে, তো নিতে হবে। তো তো এই জন্য যারা আসবেন তারা এগুলো আরো ভালোভাবে শিখতে পারবেন, সমস্যা নাই। তো দেখেন, এখন আমরা একটু রিডিং প্যাসেজে আসবো। এই প্যাসেজটা কিভাবে রিড আউট করতে হয়, একটা সেন্টেন্স পড়ে তার অ্যাকচুয়াল মিনিংটা কিভাবে বের করতে হয়, একটা সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট কি হবে, এই বিষয়গুলো আমি আপনাদেরকে এখানে একটু দেখাবো বা বলবো। আর তার আগে আমি আবারও এই জিনিসটা একটু জানিয়ে রাখি, খুব বেশি টাইম নিব না, জাস্ট 1-2 মিনিটে আমি বলে দিচ্ছি, এটা জাস্ট 2টা মিনিট টাইম দিবেন। আগামীকাল থেকেই পেইড কোর্সের ক্লাস শুরু, এই গুগল মিটের মাধ্যমে ক্লাস হবে। টোটাল কোর্স ফি 2,000 টাকা, যারা পারবেন একবারে দিবেন, যারা পারবেন না 1,000 টাকা অ্যাডভান্স করে পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। ক্লাসের ডিউরেশন 1 ঘন্টা থাকবে, সপ্তাহে 4 দিন, শনি সোম বুধ শুক্র, এই 4 দিন ক্লাস হবে, রাত 9টা থেকে 10টা। কোর্সের ডিউরেশন 3 মান্থ, 3 মাসের কোর্স, 3 মাসের ভিতরে আপনি এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন, যদি রেগুলারিটি মেনটেন করে ক্লাস করেন এবং পড়াগুলো করেন। আর 3 মাসও লাগে না, আরো কম সময়ের ভিতর পারা যায় যদি একটু জানা থাকে আগে থেকে। আর যারা একদমই জানেন না, যারা একদমই দুর্বল বেসিক লেভেলে আছেন, তারাও শিখতে পারবেন, কারণ আগামীকাল থেকে যে কোর্সটা আমি শুরু করব এটা একদম বেসিক থেকে, একদম শুরু থেকে আপনারা সেটা করতে পারবেন। এরপর যে বিষয়টা হচ্ছে, 3 মাসের ভিতরে যদি আপনি কাভার করতে না পারেন, যদি আপনার আরো টাইম লাগে, সেই টাইমটা আপনি নিতে পারবেন, নতুন ব্যাচের সাথে পড়তে পারবেন, বা যে কোনো ফ্যাসিলিটিস আপনি পাবেন, তার জন্য আলাদা কোনো কোর্স ফি লাগবে না। টোটাল কোর্স ফি 2,000 টাকা। এর ভিতরেই আপনি যতদিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন ততদিন আপনি আমার সঙ্গে থাকতে পারবেন। এবং এই কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন, আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, জব হোল্ডার, অফিসার, ফ্রিল্যান্সার, ইমিগ্রান্ট, যে কেউ করতে পারবেন। সেইভাবেই কোর্সটাকে ডিজাইন করা। যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, যারা ফ্রিল্যান্সিং করবেন, অফিসার, মানে মেইনলি আমাদের মেইন পারপাস বা টার্গেট থাকবে স্পোকেন ইংলিশ, ইংলিশে ফ্লুয়েন্ট হওয়া, এক্সপার্ট হওয়া, কমিউনিকেট করা, কনভারসেশন করা। বাট এটার পাশাপাশি ফ্রি হ্যান্ড রাইটিংটা অনেক ভালোভাবে আপনি কভার করতে পারবেন, এবং আপনার যে রিডিং স্কিল সেটাও ডেভেলপ হবে। এবং কিভাবে হবে আপনারা তো দেখছেন আমার আগের ক্লাসগুলো, গতকালকেও যেভাবে ক্লাসটা আমি নিলাম, ভোকাবুলারির উপরে অনেকগুলো সেশন থাকবে। প্রোনাউন্সিয়েশন, আইপিএ, ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট, এই প্রোনাউন্সিয়েশনের উপরে 6টা ক্লাস আছে। তো এই কোর্সটা থেকে আপনারা এগুলো মানে ওভারঅল ল্যাঙ্গুয়েজটা কভার করতে পারবেন। এরপর প্রত্যেকটা, আমার যে মেইন স্পোকেন সেশন যখন থাকবে, প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকে। প্রত্যেকটা ব্যাচ সন্ধ্যা বা রাতে হয়, যাতে করে এই স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে ক্লাসগুলো করতে পারে, কারণ আমার এই কোর্সটা মূলত বিজি লাইফের মানুষের জন্যই আমি নিয়ে থাকি এই টাইমে। আমিও দিনের বেলায় বিজি থাকি, রাতের বেলায় এই টাইমটাতে, বাট আপনাদের এই ক্লাস কখনো মিস হয় না। এই যে আমি ক্লাস নিচ্ছি, আমার প্রজেক্টের কাছে বাইরে যাওয়া লাগে, বাট এই পাশে একটা ল্যাপটপ আছে, এটা সাথে থাকলে আপনাদের যে কোনো জায়গায় বসে আমি ক্লাস নিয়ে নিতে পারি। তো এই হচ্ছে মেইন কথা। আর প্রত্যেকটা ক্লাস স্ক্রিন শেয়ার করে নেওয়া হয় ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে। ক্লাস শেষে ক্লাস রেকর্ড এবং পিডিএফ ফাইল আমি দিয়ে দিই, অর্থাৎ কেউ যদি কোনো ক্লাস মিস করে পরবর্তীতে আবার দেখে নিতে পারবে। এছাড়া আমার লেখা একটা বই আছে, এটাও আমি আপনাদেরকে পাঠিয়ে দিব, সেটাকে সাথে রাখবেন এবং ক্লাসগুলো করবেন, অনেক ভালোভাবে আপনারা এটা করতে পারবেন। প্রত্যেকটা ক্লাস, মানে এই কোর্সটা একদম বেসিক থেকে শুরু করে আমি কিন্তু অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা টপিক পড়াই, অর্থাৎ একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ইংরেজি ভাষাটা যাতে নিজের আয়ত্তে আনতে পারে, সেইভাবেই আমার এই কোর্সের প্ল্যান গুলো সাজানো।
এরপর টোটাল ক্লাস হচ্ছে 70টা, এখানে হিউজ ক্লাস, আপনি নিজে ইমাজিন করতে পারবেন না আপনি কতগুলো বিষয় এখান থেকে শিখতে পারছেন। এবং প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ইংরেজি ভিত্তিটা মজবুত হয়। অর্থাৎ আপনার কম্পালসারি কিছু গ্রামার আমি আপনাকে পড়াবো, যেগুলো জানা থাকলে এতটুকু আমি আপনাকে বলতে পারি, আপনার ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়বে। নিজের মতো করে ইনস্ট্যান্টলি আপনি যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবেন, যে কোনো প্যারাগ্রাফ, কম্পোজিশন, এসে, রিপোর্ট, এগুলো ফ্রি হ্যান্ডে লিখতে পারবেন। ইউ উইল বি এইবল টু ফেস এনি কাইন্ডস অফ ভাইবা অর প্রেজেন্টেশন, যে কোনো একটা প্রেজেন্টেশন আপনি দিতে পারবেন, অডিয়েন্সের সামনে ভাইবা ফেস করতে পারবেন। বাট যদি শুধু স্পোকেন আমি করাই, আমি যদি আপনাকে বলি যে এটা প্লাস এটা প্লাস এটা এরকম স্ট্রাকচার হয়, এই যে হাজারো সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন, তাহলে আপনি ওইটার ভিতরেই আবদ্ধ থাকবেন, নতুন করে কোনো কিছু করতে গেলে কনফিউশনে পড়ে যাবেন। যেমন এই যে রুলস গুলো আমি আপনাদেরকে দেখাইছিলাম বা বলছিলাম, এই রুলস আর স্ট্রাকচার পড়ে কখনো ল্যাঙ্গুয়েজটাকে ওইভাবে ডেভেলপ করা যায় না। আমাদের বেসিক গ্রামারটা জানতে হয় ল্যাঙ্গুয়েজটাকে ক্লিয়ার করার জন্য, প্রফেশনাল হওয়ার জন্য, এক্সপার্ট হওয়ার জন্য। আপনি যদি মনে করেন আমি আমার নেক্সট জেনারেশনকে এটা শেখাতে চাই, অ্যাসেট হিসাবে নিতে চাই, তাহলে আপনাকে এইভাবেই শিখতে হবে, প্রফেশনাল ওয়েতে শিখতে হবে। শর্টকাট কোনো পন্থা না, এভাবে কখনোই ধরে রাখা যায় না শেষ পর্যন্ত। তো এরপর 30 30টা ক্লাস থাকবে একদম সিরিজ বাই সিরিজ ধারাবাহিক ভাবে স্পোকেন ইংলিশের উপর। অর্থাৎ ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে আপনার বেসিক, আপনার যে টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ ভয়েস, এগুলো আমি আপনাদের এখান থেকে পড়াবো। এরপর 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স লেভেলের গ্রামারের উপর, যেটা থেকে এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি আরো এক ধাপ ডেভেলপ করতে পারবেন। রাইটিং এ যারা এক্সপার্ট হতে চান, যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, যারা রিপোর্ট, সিবি এগুলো লিখতে চান ফ্রি হ্যান্ডে, কম্পোজিশন, প্যারাগ্রাফ, ইমেইল যারা লিখতে চান, যারা লেখার ক্ষেত্রে প্রবলেম ফেস করেন, তাদের এই জায়গা থেকে ওভারকাম করতে পারবেন। এরপর 50 থেকে 70 নম্বর ক্লাসগুলো, অর্থাৎ এখানে আপনার কাজটা বেশি থাকবে, যেটা আমি বারবার বলছি, এখানে আমার পড়ানো শেষ। এই জায়গাটাতে আপনি প্রতিদিন এই ক্লাসে বসে আপনাকে দিয়ে আমি একটা করে কনভারসেশন প্র্যাকটিস করাবো, নিউজ আর্টিকেল ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস, যেটা প্রতিদিন করার মাধ্যমে উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আপনার একটা টপিক থাকবে, কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে, অ্যান্সারটা কি হবে আমি বুঝাই দিব, আপনি একটা স্পিচ দিবেন, ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, সেখানে বসে আপনি স্পিকিং করতে পারবেন। যে ভুলটা হবে সেটা আমি আপনাকে ধরাই দিব, ভুল না ধরতে পারলে ওই ভুলটা সারা জীবন থেকে যায়। তো এইভাবে যদি করাতে থাকি, সে কেন পারবে না? জাস্ট আমি আবারও বলছি, প্ল্যানটা কি: বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন। ইংলিশ শিখতে গেলে, যেটা আমি বারবার বলছি, চেইন অফ কমান্ড মেনটেন করতে হয়। মানে কি, আপনাকে বুঝতে হবে আমি কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, কোন টপিকের পর কোন টপিক পড়বো, কোনটার সাথে কোনটা কানেক্টেড, কোনটার সাথে কোনটা রিলেটেড। আপনি যদি ওয়ার্ড না বোঝেন আপনি সেন্টেন্স পারবেন না, আপনি সেন্টেন্স না পারলে আপনি টেন্স পারবেন না, আপনি টেন্স না পারলে আপনি ভয়েস পারবেন না। তো এটা সবার আগে মেনটেন করতে হয় যে আমি কোন টপিকের পর কোন টপিক পড়বো। আদারওয়াইজ আজকে আমার কাছে একটা ক্লাস করলেন, কালকে হয়তো আরেক জায়গায় করবেন, পরদিন হয়তো আরেক জায়গায় করবেন। এই বিভিন্ন জায়গা থেকে ক্লাস দেখতে থাকলে আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনার দিনের পর দিন, মাসের পর মাস, বছর যেতে থাকবে, আপনাকেও শিখে যেতে হবে, আপনি শেষ নামাতে পারবেন না। আর আপনি যদি প্রফেশনাল হতে চান, ফ্লুয়েন্ট হতে চান, এই ল্যাঙ্গুয়েজটাকে, যেটা আমি বারবার বলছি, নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চান, নেক্সট জেনারেশনকে শেখাতে চান, প্রফেশনাল হতে চান, যদি মনে করেন এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, আমি এখান থেকে শিখতে পারবো, একটা মেন্টরের অধীনে থেকে গোছানো পদ্ধতিতে আমি এগোতে চাই, তাহলে আপনারা কোর্সটা করতে পারেন। আগামীকাল থেকে ক্লাস শুরু হবে, এতটুকু বলতে পারি আপনি ব্যর্থ হবেন না। অনেক দ্রুত, অনেক কম সময়ের ভিতর এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি ডেভেলপ করতে পারবেন। 2000 টাকা কোর্স ফি, 1000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। যারা বাংলাদেশ থেকে আসেন, বিকাশ বা নগদে টাকা সেন্ড করতে পারবেন। যারা ইন্ডিয়া থেকে আসেন, গুগল পে বা ফোন পে করে সেন্ড মানি করতে পারবেন। আর আর এই নাম্বারে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারটাতে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। নক দিলে আমি আপনাদের ফোন পে নাম্বার দিয়ে দিব, যারা ইন্ডিয়া থেকে কোর্স করবেন। আর এটাই আমার পার্সোনাল নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। যারা কথা বলতে চান ডিরেক্টলি এই নাম্বারে কল দিয়ে কথা বলবেন, পেইড কোর্সের বিষয় হোক, বা যারা ভর্তি হতে চান এই নাম্বারে টাকা সেন্ড মানি করে জানালে আমি আপনাদের পেইড কোর্সের গ্রুপে অ্যাড করে নিব, এবং আপনাদের আমি একটা আইডি কার্ড দিয়ে দিব। আপনাদের একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট, অর্থাৎ প্রফেশনাল ওয়েতে আপনি এখান থেকে শিখতে পারবেন। এবং আপনারা কোর্স শেষে একটা সার্টিফিকেটও পাবেন আমার কাছ থেকে। এবং প্রত্যেকটা স্টুডেন্টকে আমি কিন্তু এরকম একটা আইডেন্টি কার্ড বা আইডি কার্ড, যেটাকে আমরা বলছি, এটা আমি দিয়ে থাকি, যে একটা স্টুডেন্ট কতটুকু ডেভেলপ করতে পারলো। মানে আইডি কার্ডটা মূলত দেওয়া হয়, আপনার হোয়াটসঅ্যাপটা ব্যান হতে পারে, যেহেতু অনলাইনে ক্লাস করছেন, নাম্বারটা হারিয়ে যেতে পারে, যদি কোথাও কোনো প্রবলেম হয় পরবর্তীতে এটা আমাকে দেখালে আমি নতুন যে কোনো গ্রুপে বা ব্যাচে আপনাকে অ্যাড করে নিতে পারবো। আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট, এটাই আর কি। এছাড়া আপনার আমার লেখা যে বইটার কথা আমি বললাম, এই বইটা তো আমি আপনাদেরকে পাঠিয়ে দিব।
এই বইটাকে মেনটেন করে আপনারা ক্লাসগুলো পড়বেন, সাথে রাখবেন। এটার একটা হার্ড কপি যদি পারেন কম্পিউটার থেকে আমি পিডিএফ ফাইল পাঠিয়ে দিলে, ডকুমেন্ট পাঠিয়ে দিলে একটু প্রিন্ট আউট করে নিবেন, 200 টাকা টাকা হয়তো খরচ হতে পারে আপনার, তাহলে থাকবে। আর যদি কেউ ফোন থেকে বা ল্যাপটপ থেকে ক্লাস করেন, সেখানে আপনি পড়তে পারবেন আপনার ইচ্ছা। আর প্রত্যেকটা স্টুডেন্টের আমি কিন্তু পার্সোনাল স্পিকিং টেস্ট নিয়ে থাকি, সে কতটুকু ডেভেলপ করতে পারবে এই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এইভাবে আপনারাও মানে একটা অফলাইনের কোর্সের থেকেও বেটার কিছু পাবেন এবং বেনিফিটেড আপনারা হবেন। যারা আমার এর আগের ফ্রি ক্লাস গুলো করছেন তারা জানেন যে আমি কিভাবে প্রত্যেকটা বিষয় বুঝাই। শুধুমাত্র রুলস এবং স্ট্রাকচার So পড়ে that there is বা no ঘরে এই reading ইংলিশ this. বলতে হয়, বাসে ইংলিশ বলতে হয়, এইভাবে কখনো ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা যায় না। ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে প্র্যাকটিক্যাল ওয়েতে শিখতে হয়, আনন্দের সাথে শিখতে হয়, তাহলে দ্রুত ডেভেলপ করা যায়। আর যেহেতু আগামীকাল থেকে ক্লাস শুরু, আপনারা তো ভর্তি হয়েছেন, যারা ক্লাস তো করবেনই। আর যারা হবেন সন্ধ্যার ভিতরে, আগামীকাল সন্ধ্যার ভিতরে ভর্তি হওয়ার চেষ্টা করবেন, তাহলে ক্লাসটা করতে পারবেন। আর হচ্ছে মেইন কথা হচ্ছে এই নাম্বারটা নিয়ে রাখেন, যদি কেউ ভর্তি নাও হন পরবর্তীতে যদি কোনো কাজে লাগে বা কোনো প্রবলেম ফেস করেন এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে, যদি কোনো হেল্প লাগে আমার কাছ থেকে নির্দ্বিধায় কল করবেন বা হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমার সঙ্গে কথা বলতে পারবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার নাম্বার, রেখে দিবেন। আর হচ্ছে আপনার রিডিংটা আমরা একটু দেখি, এখন খেয়াল করেন এখন 100 জন স্টুডেন্ট আছেন, মানে ভাবা যায় এতটা টাইম নিয়ে আপনারা ক্লাসগুলো করছেন বা দেখছেন, এতটা ধৈর্য নিয়ে পড়ায়। আর একটু দেখেন, আর কোর্সের কথা একটু পরে বলতেছি, আর একটু ওয়েট করেন, এটা একটু শেষ করে তারপর আমি বলতেছি, কারণ শেখার জন্য আসছেন বেশিরভাগ সময়। তা আগে একটু পড়ি। দেখেন, এখানে একটা স্টোরি আছে, লেখা আছে ইংলিশ লাভ স্টোরি। এটা পড়লে এটার বেনিফিট কি জানেন? এটার বেনিফিট হচ্ছে একটা সেন্টেন্সের রাইটিং এর ফরমেশনটা বোঝা যায়, যে কোন ওয়েতে কোন স্ট্রাকচারে একটা সেন্টেন্স লেখা। একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল বেঙ্গলি মিনিং বের করা যায় যদি আপনি ভার্ব আইডেন্টিফাই করতে পারেন। ভার্ব মানে কি জানেন? প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্টের পরেই ভার্ব থাকে। এই ভার্বটা কোন টেন্সে লেখা আছে, টেন্সটা যদি আপনি ধরতে পারেন, সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং বের করা যায়। এছাড়া একটা সেন্টেন্সে কোথায় অ্যাডভার্ব বসে, কোথায় ফ্রেজ বসে, কোথায় ক্লজের ব্যবহার হয়, সেগুলো জানা যায়। এবং একটা প্যাসেজ রিড আউট করলে প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হবে, আপনার ভোকাবুলারি ক্লিয়ার হবে, রিডিং স্পিড বাড়বে, অনেক অনেক ডেভেলপমেন্ট পাওয়া যায় এখান থেকে। এবং এটা কিভাবে করতে হয় দেখেন, রাজু অ্যান্ড শোভন, খুব সুন্দর একটা গল্প পড়ি, শুনি, শোনাই আপনাদের, দেখবেন ভালো লাগবে আপনাদের, একটু শোনার চেষ্টা করেন। রাজু অ্যান্ড শোভন আর ভেরি গুড ফ্রেন্ডস ফ্রম দেয়ার স্কুল লাইফ। বলছে রাজু এবং শোভন খুবই ভালো বন্ধু তাদের স্কুল জীবন থেকে। নাও, এই নাও শব্দটা এখানে একটা অ্যাডভার্ব, হ্যাঁ, মেইন সাবজেক্ট হচ্ছে এই দে। সো নাও দে ডু ডিফারেন্ট জব ইন ডিফারেন্ট সেক্টর। তারা এখন ভিন্ন চাকরি করে ভিন্ন জায়গায়। টুডে, আজ, দে মিট ইচ আদার আফটার 3 ইয়ার্স। আজ তারা একে অন্যের সাথে দেখা করে বা মিট করে 3 বছর পর। দে আর ভেরি হ্যাপি টু মিট ইচ আদার আফটার আ লং পিরিয়ড। তারা খুবই খুশি একে অন্যের সাথে দেখা করতে পেরে অনেক দিন পর। আফটার সো মেনি টক্স, দেখেন এই জায়গাটা হচ্ছে কেমন। আফটার সো মেনি টক্স মানে অনেক কথা বলার পর, এটা একটা ফ্রেজাল ওয়ার্ড, হ্যাঁ, কয়েকটা শব্দ নিয়ে একটা মিনিং দেয়। অনেক কথা বলার পর, এই দেখেন, দে দে আর ভেরি হ্যাপি টু মিট। মিট মানে দেখা করা, টু মিট মানে দেখা করতে পেরে, দেখা করে, টু প্লাস বিয়র একটা ইনফিনিটিভ। ইস আদার, এই ইস আদারটা কি জানেন? একে অন্যের সাথে। এটাকে বলা হয় একটা রেসিপ্রোকাল প্রোনাউন, দুইজন ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ইস আদার বসে। আর দুইয়ের অধিক ব্যক্তির ভিতর পারস্পরিক সম্পর্ক বোঝাতে অন অ্যানাদার বসে। সো দে আর ভেরি হ্যাপি টু মিট ইচ আদার আফটার আ লং পিরিয়ড। আফটার সো মেনি টক্স, দেখেন অনেক কথা বলার পর, রাজু সেইড উইথ আ স্মাইল অন হিজ ফেস। রাজু তার মুখে একটা হাসি নিয়ে বলল, হাউ ইজ রূপা? রূপা কেমন আছে? শোভন সেইড উইথ আ শাই। শোভন একটা শাই বা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আই ডোন্ট নো। আমি জানি না। হাউ শি ইজ নাও, সে এখন কেমন? আই উইশ শি মে স্টে বেটার দ্যান আমি চাই সে আমার চেয়ে ভালো থাকুক। একটা অপটাটিভ সেন্স দেয়, প্রার্থনা করা বা কারোর প্রতি শুভকামনা জানানো বোঝায়। হ্যাঁ, এরপর দেখেন কি বলছে, হোয়াট আর ইউ সেইং। কোন টেন্সে আছে তাহলে এটা? আর ইউ সেইং। দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই সেন্টেন্স পরে টেন্স আইডেন্টিফাই করতে হয়, অর্থাৎ তুমি কি বলছো, তুমি কি বলছো। বাংলা আমরা অনেকে ইংলিশে প্যাসেজ পড়তে পারি, বাট অ্যাকচুয়াল বাংলা মিনিং আমরা বের করতে পারি না। ডিডেন্ট ইউ ম্যারি হার, এটা কি জানেন? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াট আর ইউ সেইং, তুমি কি বলছো? ডিডেন্ট ইউ ম্যারি হার, অর্থাৎ তুমি তাকে বিয়ে করনি, তুমি তাকে বিয়ে করনি।
বলছে আই অলওয়েজ লাইক টু ম্যারি হার, আমি সব সময় তাকে বিয়ে করতে চেয়েছিলাম। লাইক, লাইক থেকে লাইকড, আমি সব সময় তাকে বিয়ে করতে চেয়েছিলাম। বাট ফাইনালি শি ডিডেন্ট ম্যারি মি, কিন্তু অবশেষে সে আমাকে বিয়ে করেনি। আচ্ছা বলেন তো, আমি যদি বলতাম যে সে আমাকে বিয়ে করেছিল, তাহলে ইংলিশটা কি হতো? সে আমাকে বিয়ে করেনি, সে ডিডেন্ট ম্যারি। এখন আমি যদি বলতাম সে বিয়ে করেছিল আমাকে, তাহলে ইংলিশটা কেমন হতো? কে বলতে পারবে? Marry. She did marry me. দেখছেন অবস্থা? She did marry me. Did marry me. Finally, She married me. রাইট, থ্যাংক ইউ। দেখছেন তাহলে কতটা দুর্বল আমাদের দেশের স্টুডেন্টরা, এই ছোট ছোট জায়গা জানে না কিভাবে করতে হয়। কি বললো? সে ডিড ম্যারি মি না, এটা কি হবে? শি ম্যারি মিও না, কি হবে? শি ম্যারিড মি। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি? ম্যারি শব্দটা আমার ভার্ব। তো পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি? সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম বসাতে হয়। অর্থাৎ সে বিয়ে করেছিল, শি ম্যারিড মি। আর যখন আপনি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করেন, তখন ডিডের ব্যবহার করতে হয়, আর ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে। এই হচ্ছে আমার নিয়ম পাস্ট টেন্সের। এগুলো আমি থার্ড ক্লাসে দেখিয়েছি। এগুলো যারা পেইড কোর্সে আসবেন তারা অনেক ভালোভাবে এগুলো শিখতে পারবে। দেখেন তাহলে শি ম্যারিড মি, হ্যাঁ এরকম হয়। এরপর দেখেন বলছে আই ক্যান নট বিলিভ, এটা মডাল ভার্বের একটা সেন্টেন্স। আমি বিশ্বাস করতে পারছি না। শি সেড মি সেভারাল টাইমস, সে আমাকে অনেকবার বলেছিল। শি লাভস ইউ মোর দ্যান এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, সে তোমাকে পৃথিবীর যে কারো চেয়ে বেশি ভালোবাসে। শি অলসো সেড মি দিস টক্স থাউজেন্ড টাইমস, সে এ কথা হাজার বার বলেছিল। ইট সিমস টু মি, দেখেন ইট হচ্ছে আমার সাবজেক্ট, সিম এর সাথে একটা এস আছে, কারণ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। বাংলা অর্থ কি? এটা আমার কাছে মনে হয়, শি সেইড দিস টক্স, সে এই কথাগুলো বলেছিল, উইদাউট নোয়িং, না জেনে, হোয়াট লাভ ইজ অর শি লাইড, উইদাউট নোয়িং, না জেনে, হোয়াট লাভ ইজ অর্থাৎ ভালোবাসা কি, অথবা শি লাইট, লাই মানে মিথ্যা, শি লাইট অর্থাৎ সে মিথ্যা বলেছিল। সাবজেক্টের পরেই ভার্বের পাস্ট ফর্ম। কোন টেন্স? এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার বলছে হার ইনোসেন্ট লুকিং ফেস ইজ স্টিল ফ্লটিং ইন ফ্রন্ট অফ মাই আইস, কি বলছে? তার যে নিরীহ চেহারাটা, ইজ আর ফ্লটিং, এই দুইটা হচ্ছে আমার এখানে ভার্ব। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা এর ভিতরে একটা শব্দ আছে স্টিল, এই স্টিল শব্দটা একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব একটা সেন্টেন্সের যে কোনো জায়গায় বসতে পারে। তো এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি? তার যে নিরীহ চেহারাটা এখনো আমার চোখের সামনে ভাসতেছে। হার ইনোসেন্ট লুকিং ফেস ইজ স্টিল ফ্লটিং ইন ফ্রন্ট অফ মাই আইস। এবার বলছে ইট ইজ হার্ড টু বিলিভ, এটা বিশ্বাস করা কঠিন। অ্যান ইনোসেন্ট লুকিং গার্ল লাইক হার মে লাই, মে মানে কি? পারা। কি পারা? সম্ভাবনা অর্থে পারা। কি বলছে? যে ইট ইজ হার্ড, এটা কঠিন, টু বিলিভ বিশ্বাস করা, একটা নিরীহ মেয়ে, লাইক হার মানে তার মতো একটা মেয়ে, মে লাই অর্থাৎ তার মতো একটা মেয়ে মিথ্যা বলতে পারে, তার মতো একটা মেয়ে মিথ্যা বলতে পারে। এরপর কি বলছে দেখেন, শোভন সেইড, শোভন বলল, আই বিলিভড হার, আমি তাকে বিশ্বাস করেছিলাম। বিলিভ মানে বিশ্বাস করা, এর পাস্ট ফর্ম কি? বিলিভড, ইডি। আমি বিশ্বাস করেছিলাম, আমি বিশ্বাস করেছিলাম। এরপর কি বলছে দেখেন, আই ড্রিমড উইথ হার আ লট, আমি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। ড্রিম মানে স্বপ্ন দেখে, পাস্ট ফর্ম কি? আই ড্রিমড। বাট মাই ড্রিমস ডিডেন্ট কাম ট্রু, কিন্তু আমার স্বপ্ন সত্য হয়নি। মাই ড্রিমস ডিডেন্ট কাম ট্রু, আমার স্বপ্ন সত্য হয়নি। এরপর কি বলছে? রাজু সেইড, রাজু বলল। কি বলল? রাজু সেইড হোয়াই ডিড শি ডু লাইক দ্যাট, সে কেন এমনটা করলো, সে কেন এমনটা করলো। দেখেন তাহলে একটু বোঝার ট্রাই করেন তো, আমার স্বপ্ন সত্য হয়নি, এই যে সেন্টেন্সটা আমি বললাম, আমার স্বপ্ন সত্য হয়নি। এখন আমি যদি বলতাম যে আমার স্বপ্ন সত্য হয়েছিল, তাহলে ইংলিশটা কি হতো? কেউ বলতে পারেন? আমি যদি বলতাম যে আমার স্বপ্ন সত্য হয়েছিল, তাহলে ইংলিশটা কি হতো? কে বলতে পারেন? এনিওয়ান ক্যান সে? My dreams My came. dreams have come Came. জাস্ট Came. কেম। আমার came. কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম, এটা বসালেই হয়ে যেত। এরপর দেখেন বলছে যে হোয়াই ডিড শি ডু লাইক দ্যাট, সে কেন এমনটা করলো। বলছে আই ডোন্ট নো হোয়াই। রাজু সেইড ওয়্যার শি ইজ নাও, সে এখন কোথায়? শোভন সেইড, শোভন বলল, শি ম্যারিড
দ্য অনলি সান অফ দ্য রিচেস্ট ম্যান অফ আওয়ার ভিলেজ। সে বিয়ে করেছিল একমাত্র ছেলেকে আমাদের গ্রামে। হিজ নেম ইজ রবি, তার নাম রবি, ইউ নো হিম, তুমি তাকে চেনো। এবার কি বলছে দেখেন, ওয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার, কেন তুমি তাকে থামানোর চেষ্টা করলে না, কেন তুমি তাকে থামানোর চেষ্টা করলে না। ওয়াই ডিড নট ইউ, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। বাংলা অর্থটা কি, কেন তুমি তাকে থামানোর চেষ্টা করলে না। বলছে আওয়ার রিলেশনশিপ ওয়াজ গোয়িং ওয়েল, আমাদের সম্পর্কটা ভালো যাচ্ছিল। ওয়াজ গোয়িং কোন টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সাডেনলি হঠাৎ করে, শি রিডিউসড টকিং টু মি ওভার মোবাইল ফোন, সে কমিয়ে দিয়েছিল কথা বলা মোবাইল ফোনের মাধ্যমে। শি অলসো রিডিউসড মিটিং মি, সে আমার সাথে দেখা করাও কমিয়ে দিয়েছিল। শি অলসো রিডিউসড মিটিং মি। আই ডাউটেড সামথিং রং, আমি সন্দেহ করেছিলাম কোন একটা ভুল হচ্ছে। আই আস্কড হার, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম। দেখেন আস্ক মানে জিজ্ঞাসা করা, আস্কড জিজ্ঞাসা করেছিলাম। হোয়াটস রং উইথ ইউ, শি সেইড এভরিথিং ইজ অল রাইট, সে বলেছিল সবকিছু ঠিক আছে। কিপিং হ্যান্ড অন শোভন শোল্ডার, শোভনের কাঁধে হাত রেখে রাজু লুকড অ্যাট হিজ আইস, রাজু তার চোখের দিকে তাকালো। লুক থেকে লুকড। টিয়ার্স ট্রিকলড ফ্রম হিজ আইস, তার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছিল। রাজু সেইড উইথ টিয়ার্স ইন আইস, রাজু তার চোখে পানি নিয়ে বলল। বাট শি কন্টিনিউড টু বি লাইট, কিন্তু শি কন্টিনিউড টু বি চেঞ্জড, কিন্তু সে পরিবর্তন হতেই থাকলো। ইট ওয়াজ ভেরি পেইন, আচ্ছা এটা রাজু না, এটা শোভন হবে। হ্যাঁ, ইট ওয়াজ ভেরি পেইনফুল টু টেক হার চেঞ্জেস ইজিলি, এটা খুবই যন্ত্রণাদায়ক ছিল তার পরিবর্তনটা মেনে নেওয়া। শোভন ওয়াজ ওয়েপিং, শোভনও কাঁদছিল। ওয়াজ ওয়েপিং। রাজু ট্রাইড টু কনসোল শোভন, রাজু শোভনকে থামানোর চেষ্টা করেছিল। কনসোল মানে সান্ত্বনা দেওয়া, টু কনসোল। হ্যাঁ, বাট নো কনসোলেশন ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ এনাফ টু রিমুভ হিজ পেইন, কিন্তু পৃথিবীতে কোনো সান্ত্বনাই যথেষ্ট ছিল না তার কষ্টটা দূর করার মতো। শোভন সেইড উইথ টিয়ার্স অন হিজ আইস, শোভন তার চোখে পানি নিয়ে বলল। আই ওয়াজ ওয়েটিং ফর গেটিং হার ব্যাক, আমি তার ফিরে আসার অপেক্ষা করছিলাম। অ্যাজ লাইক অ্যাজ শি ওয়াজ ইন আর্লিয়ার ডেজ, যেমনটা সে আগের দিনগুলোতে ছিল। ডিড শি কাম ব্যাক নো মোর, অর্থটা কি, সে কি কখনোই ফিরে আসেনি। তাহলে অর্থটা কি, ডিড শি কাম ব্যাক নো মোর, সে কি কখনোই ফিরে আসেনি। কথাটা একটু বুঝবেন, সে কি কখনোই ফিরে আসেনি। এরপর কি বলছে, শি কেম ব্যাক অন ডে, সে একদিন এসেছিল। শি স্যাট বিসাইড মি টাচিং মাই বডি, সে আমার পাশে বসেছিল আমার বডিতে টাচ করে। আই লস্ট ব্লিড, আই লস্ট মাই সেলফ ইন জয়, আমি আনন্দে আত্মহারা হয়েছিলাম। দেখেন সিটের পাস্ট ফর্ম স্যাট, লস থেকে লস্ট, আই লস্ট মাই সেলফ ইন জয়, আমি আনন্দে আত্মহারা হয়েছিলাম। আই গট দ্য মোস্ট প্রিসিয়াস থিংস ইন দ্য ওয়ার্ল্ড, আমি পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তুটি পেয়েছিলাম। আই ফেল্ট, এফ ডাবল এল ফিল এর পাস্ট ফর্ম কি ফেল্ট, আমি অনুভব করেছিলাম লাইক দ্যাট, এমনটা যে আই গট ব্যাক মাই লস্ট ড্রিমস, আমি আমার হারানো স্বপ্ন ফিরে পেয়েছি। বলছে হোয়াট ডিড শি সে, সে কি বলেছিল, সে কি বলেছিল। শি সেইড, সে বলেছিল, an unemployed boy like you may be loved but may not be married, তোমার মতো একটা বেকার ছেলেকে ভালোবাসা যেতে পারে কিন্তু বিয়ে করা যায় না। তাহলে অর্থটা কি, an unemployed boy like you, an unemployed boy কি বলছে, like you may be loved but may not be married, may not be married, এটা হচ্ছে মডাল ভার্বের প্যাসিভের স্ট্রাকচার। কিন্তু মডাল ভার্বের প্যাসিভের স্ট্রাকচার কি হয় জানেন, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এরপরে বি প্লাস ভি থ্রি। অনলি লাভ ক্যান নট মেক আ কাপল হ্যাপি, ভালোবাসা একটা দাম্পত্যকে কখনো সুখী করতে পারে না। বিকজ লাভ ক্যান নট বি ইটেন, দেখেন এই যে ক্যান নট বি প্লাস ভি থ্রি, এই ফাংশন গুলো অর্থাৎ ভার্বের যে ফর্ম, এই ফর্মটা আমাদের জানতে হয়, তাহলে একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং বের করা যায়। ভালোবাসা খাওয়া যেতে পারে না, লাভ ক্যান নট বি ওন,
ভালোবাসা পড়া যায় না, ওয়ার থেকে অর্ন মানে পরিধান করা যায় না। প্যাসিভ ভয়েস, আই ওয়াজ গ্রোন, এটাও প্যাসিভ, অস প্লাস ভি3, আমি বেড়ে উঠেছিলাম আপ ইন আ পুয়ার ফ্যামিলি, একটা গরিব পরিবার থেকে। আই নো হাউ ক্রুয়েল অ্যান্ড হিডিয়াস পভার্টি ইজ, আমি জানি দারিদ্রতা কত কঠিন এবং নিষ্ঠুর। দ্যাট ইজ হোয়াই আই ডিসাইডেড টু ম্যারি আ রিচ ম্যান, এ কারণে আমি ধনী লোকের ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বলছে হোয়াট ডিড ইউ সে টু হার, তুমি তাকে কি বলেছিলে, তুমি তাকে কি বলেছিলে? বলছে আই হ্যাড মেনি থিংস টু সে হার, আমার অনেক কথা বলার ছিল তাকে, বাট আই কুড নট সে হার এনিথিং, কিন্তু আমি তাকে কিছুই বলতে পারিনি। টিয়ার্স ট্রিকলড ফ্রম মাই আইস, আমার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছিল। ওয়াই ডিডেন্ট শি থিঙ্ক অ্যাবাউট দিস থিংস বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ, কেন সে এ বিষয়ে ভাবেনি তোমার প্রেমে পড়ার আগে বা তোমার সাথে ভালোবাসার আগে? She knew you were an unemployed boy before falling in love with you. সে জানতো তুমি একটা বেকার ছেলে তোমার ভালোবাসার আগে। After having a relationship for 5 years, after having অর্থাৎ 5 বছর ধরে একটা ভালোবাসা, একটা সম্পর্ক থাকার পর, she cannot say like that, সে এমনটা বলতে পারে না। হ্যাঁ, তাহলে নো মানে জানা, সে নিউ, সে জানতো। দেখেন, আই সেড টু হার নাথিং, আমি তাকে কিছুই বলিনি। কামিং হোম, বাড়ি এসে, আই ক্রাইড টু মাচ, আমি অনেক কেঁদেছিলাম, এটা ওই শোভন বলছে, বাট সেড নাথিং টু এনিওয়ান, কিন্তু কাউকে কিছু বলিনি। আই গেস শি ইজন্ট হ্যাপি, আমি মনে করি সে সুখে নেই। হাউ ডু ইউ নো দ্যাট, তুমি কিভাবে জানো এটা? শি চিটেড ইউ, সে তোমার সাথে প্রতারণা করেছিল। আর চিট নেভার বি হ্যাপি, একজন প্রতারক কখনো সুখী হয় না। হ্যাঁ, she can be escaped from a man, সে একজন মানুষের থেকে পলায়ন করতে পারে, বাট গড মাস্ট পানিশ হার, কিন্তু সৃষ্টিকর্তা অবশ্যই তাকে শাস্তি দিবে। আই নেভার কার্স হার, আমি কখনোই তাকে অভিশাপ দেই না। আই অলওয়েজ প্রে দ্যাট শি মে বি হ্যাপি, আমি সবসময় প্রার্থনা করি যে সে সুখে থাকে। ডিডেন্ট ইউ ম্যারি, তুমি বিয়ে করনি, তুমি বিয়ে করনি? নো, আই স্টিল ম্যারিড নো ওয়ান, না আমি এখনো কাউকে বিয়ে করিনি। মাই প্যারেন্টস আর লুকিং ফর আ ব্রাইড ফর মি, আমার পিতামাতা আমার জন্য মেয়ে খুঁজছেন। আই থিঙ্ক ইউ শুড ম্যারি সুন, আমি মনে করি তোমার তাড়াতাড়ি বিয়ে করা উচিত। ইয়েস আই শুড, বাট আই হ্যাভ লস্ট মাই বিলিভ ইন গার্লস। দেখেন, হ্যাভ প্লাস লসের পাস্ট ফর্ম লস্ট, অর্থাৎ আমি বিশ্বাস হারিয়েছি মেয়েদের প্রতি। বলছে অল গার্লস আর নট লাইক হার, সব মেয়ে তার মতো নয়। স্টিল দেয়ার ইজ সামন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে এখনো এমন কেউ কেউ আছে, হু অনার্স ট্রু লাভ, যারা সত্যিকারের ভালোবাসাকে সম্মান করে। ইয়েস আই বিলিভ দ্যাট, আমি এটা বিশ্বাস করি। হোয়াট অ্যাবাউট ইউ, ডিড ইউ ম্যারি, তুমি বিয়ে করেছিলে? ইয়েস আই ডিড। শোভন সেড সে সামথিং অ্যাবাউট হার, রাজু বলছে শি ইজ ভেরি সিম্পল গার্ল বাট হার সিম্পলিসিটি মেড হার গর্জিয়াস। হাউ ডাজ শি লুক এট, মানে তার সরলতা তাকে আকর্ষণীয় করে তোলে, গর্জিয়াস করে তোলে। বলছে হাউ ডাজ শি লুক এট, সে দেখতে কেমন? বলছে নট সো মাচ বিউটিফুল বাট শি হ্যাজ আ ভেরি বিউটিফুল মাইন্ড, খুব সুন্দর নয় কিন্তু তার খুব সুন্দর একটা মন আছে। বিউটি অফ মাইন্ড ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান বিউটি অফ ফেস, মুখের সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্যই বেশি গুরুত্বপূর্ণ। ইয়েস ইউ আর রাইট, হার বিউটিফুল মাইন্ড লাভস মি মোর দ্যান এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড, তার সুন্দর মন পৃথিবীর যে কোনো কিছুর চেয়ে আমাকে বেশি ভালোবাসে। You are a very good person, you deserve such a wife, Raju said. As a person you are better than I, মানুষ হিসেবে তুমি আমার চেয়ে ভালো। I hope you will have a than I, মানে কি জানে, তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে। হ্যাভ মানে পাওয়া বোঝাচ্ছে। প্রে লাইক দ্যাট, তেমনটা প্রার্থনা করো। আই হোপ ইউর প্রেয়ার উইল বি গ্রান্টেড, আমি মনে করি তোমার প্রার্থনা মঞ্জুর হবে। দ্য মোবাইল অফ রাজু ওয়াজ রিংিং, রাজুর মোবাইলটা বেজে উঠছিল। লুকিং অ্যাট দ্য মোবাইল স্ক্রিন, মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রাজু সেইড, রাজু বলল আই হ্যাভ টু লিভ নাও ডিয়ার ফ্রেন্ড, আমার এখন যেতে হবে বন্ধু। মাই ওয়াইফ ইজ ওয়েটিং ফর মি, আমার ওয়াইফ আমার জন্য অপেক্ষা করছে। শোভন সেইড উইথ আই স্মাইল অন হিজ ফেস, শোভন তার মুখে একটা হাসি নিয়ে বলল ওকে গো, আই উইশ ইউ বেস্ট অফ লাক ইন এভরি ওয়াক অফ লাইফ, আমি জীবনের প্রতিটি ধাপে তোমার শুভকামনা জানাই। রাজু স্টুড আপ, রাজু উঠে দাঁড়ালো and walked to the way of his home, এবং তার বাড়ির দিকে হাঁটা শুরু করলো। শোভন started at his walking way as long as can be seen, শোভনও তার হাঁটা শুরু করলো যত দূর পর্যন্ত দেখা যায়। সো এভাবেই এই
প্রেজেন্ট কি বলে এটা, এই স্টোরিটা আর কি কমপ্লিট করা হয়েছে। তো এই যে একটা গল্প আমরা পড়তে পারি, ইংলিশে রিডিং করতে পারি, একটা প্যাসেজ রিড আউট করতে পারি, বাট একটা প্যাসেজের অ্যাকচুয়াল মিনিং আমরা বের করতে পারি না। এই অ্যাকচুয়াল মিনিংটা বের করতে হয় কিভাবে? ভার্বকে যদি আইডেন্টিফাই করা যায় যে ভার্বটা কোন টেন্সে লেখা আছে, যে ইয়েলো স্কাই কালার দিয়ে আমি হাইলাইট করছি, এই কোথায় হাইলাইট করছি, প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু আপনার ভার্বের উপর হাইলাইট করছি। তো এই জিনিসগুলো মেনটেন করে আপনারা ক্লাস করার মানে এই বিষয়গুলো পড়ার চেষ্টা করবেন। এরকম আপনি যদি 3 4 5টা রিডিং যদি আপনি কাভার করতে পারেন না, দেখবেন যে কোনো প্যাসেজ আপনি যখনই রিড আউট করতে যাচ্ছেন, আপনি অ্যাকচুয়াল অর্থটা খুব সহজে বের করে নিয়ে আসতে পারছেন, বুঝতে পারছেন। যে কোনো কিছু সলভ করা, ইংলিশে প্রেজেন্টেশন দেওয়া, কনভারসেশন করা, সবকিছু অনেক ইজি হয়ে যাবে আপনার কাছে। এইটাই ল্যাঙ্গুয়েজ, এবং ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে এইভাবেই শিখতে হয়। আমি কি বললাম বুঝতে পারছেন আপনারা? কিছু কি বুঝলেন? গল্পটা অর্থ বুঝলেন বা সেন্টেন্স ফাংশন গুলো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তো আমি আবারও জানিয়ে রাখছি, যারা পেইড কোর্সে আসবেন, আগামীকাল থেকে কোর্স শুরু হবে। যারা কোর্সটা করবেন, 2000 টাকা কোর্স ফি, এই নাম্বারে সেন্ড মানি করে জানাবেন। 1000 টাকা অ্যাডভান্স করে গেলে শুরু করতে পারবেন, বাকি 1000 টাকা নেক্সট মান্থে দিলে হবে। গতকালকে টাইমলিট শিটটা দিয়ে দিন। ঠিক আছে। হুম। হ্যালো স্যার। হ্যালো হ্যাঁ বলেন। স্যার, কাইন্ডলি হচ্ছে গতকালকে ওই যে দুইটা হচ্ছে প্যারাগ্রাফ মতো পড়ালেন না, হ্যাঁ কাইন্ডলি একটু হচ্ছে সলভ করতে কাইন্ডলি আচ্ছা আচ্ছা, ক্লাসটা দিয়ে দিতেন। ঠিক আছে পাঠিয়ে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন অ্যাবাউট দিস থিংস? ঠিক আছে।